স্টার্ট। চার্ট অপশনটা রয়ে গেছিল গত ক্লাসে, তাই না? আপনাদের দেখানো হয় নাই এই জিনিসটা। চার্টের জন্য আমরা একটা চার্ট মানে কি, একটা গ্রাফের মাধ্যমে আমাদের যে ওই ব্যাপারগুলো সেল হইতে পারে, পারফরমেন্স হইতে পারে, যে কোনো জিনিস ওইটা চার্টের একটা গ্রাফের মাধ্যমে দেখায় দেওয়া, তাই না? ওইটাই আমরা এখান থেকে আমরা এখানে কিছু জিনিস রাখছি, রেখে ওই জিনিসগুলোকে একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। সেটা হইতে পারে 2টা বছরের মধ্যে সেলের একটা কম্পারিজন থাকতে পারে, যে গত বছর এই সময় এইটা ছিল, এবছর এইটা এরকম হইতে পারে, অথবা নির্দিষ্ট কোনো আইটেম ওই বছরে কতটুকু পারফরমেন্স ভালো হয়েছে, ওই আইটেমগুলা যেরকম এখানে আইটেমগুলা দেয়া আছে, ওই আইটেমগুলার গ্রাফ হিসাবে আমরা দেখায় দিতে পারি কিভাবে ওইটা পারফর্ম করছে। সো এখান থেকে আমরা ইনসার্ট থেকে চার্ট অপশনে যাব। অনেক ধরনের চার্ট আছে, দেখেন অনেক ধরনের চার্ট আছে, এগুলা কলাম ওয়াইজ কাজ করে, আর এগুলা ডিফারেন্ট। ওকে, সবগুলোর পিকচার এখানে দেখায় দেয়া আছে। সো আমরা বেশিরভাগ কাজ করব কলাম অথবা পাই নিয়ে। হ্যাঁ, সেখানে আমরা পাই অপশনটাই দেখি। ওকে, এটা আমরা অপশনটা সিলেক্ট করলাম। এখন আমাদেরকে দেখাচ্ছে, দেখেন এখানে যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলা অনুযায়ী আমাদেরকে ওইটার পজিশন গুলা দেখাচ্ছে। সো কালার দিয়ে এখানে দেখায় দিচ্ছে যে কোন আইটেম কিভাবে পারফর্ম করতেছে, বোঝা গেছে? সো এখানে যেটা বেশি আছে, যেমন সবচেয়ে বেশি আছে কোনটা, ইলেকট্রনিক্স, দেখেন 2330, 2350। সো এরকম করে এই দুইটার মধ্যে, বা 2500 কত আছে, 40। সো এটা কি আইটেম, ওটার নাম গ্রোসারি। গ্রোসারি কোথায়, এই যে গ্রোসারি। ওকে, গ্রোসারি আরেকটা আছে। সো এইগুলোর মাধ্যমে আমরা পারফরমেন্স গুলো এখানে নিয়ে আসতে পারি। যখন আমরা একটা চার্ট নিয়ে আসি, চার্টটাকে আমরা আরো বেশি কি করতে পারি, ইউনিক করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, দেখেন ওই ডিজাইনগুলো যখন আমরা দেব, ওই ধরনের এটার মধ্যে যখন আসতেছি, পার্সেন্টেজ গুলো আরো স্পেসিফিক করে দেখাচ্ছে কোনটার কত পার্সেন্ট কাজ করছে, দেখেন বুঝা যাচ্ছে স্যার? ওকে, সেখানে আমরা এই ডাইমেনশন গুলা চেঞ্জ করতে পারি, দেখেন। তারপর স্টাইলে আরো অনেক অপশন আছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আর চেঞ্জ কালার, এখান থেকে কালার থিমটা আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের কালার থিম এখানে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা নিয়ে আসতে পারি কুইক স্টাইল, কি ধরনের স্টাইল হবে ওই স্টাইলটা এখান থেকে কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারি। দেখেন এখন নামগুলো এখানে নিয়ে আসতেছে, বুঝা গেছে? গেল এই ব্যাপারটা। তারপর ফরম্যাটিং এ গিয়ে আমরা টেক্সটের কালার, এই যে দেখেন এই কালার গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। পুরো ব্যাপারটা আগের মতোই, শেপের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, শেপ এটাকে শেপ হিসাবে নিতেছে। ওকে, সো এরকম আমরা আউটলাইন বর্ডারটাকে এখানে আউটলাইন হিসাবে দেখতেছে, ওই বর্ডারটা এখান থেকে দিতে পারবে। ইফেক্ট, আমরা যদি কোনো ইফেক্ট দিতে চাই, প্রিসেট আছে, প্রিসেট হিসাবে কোনো একটা নিতে পারি এখান থেকে। দেখেন 3 ডাইমেনশনাল ইফেক্ট এখানে আছে, বাকি ইফেক্ট গুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আরো যেটা করতে পারি, এখানে যদি আমরা কোনো স্টাইল চেঞ্জ করে দেই, দেখেন এটা এখান থেকে স্টাইল এরকম এটা রাখলাম, রেখে আমরা চাইলে এটাকে সিলেক্ট করে স্পেসিফিক এটাকে যদি দেখাইতে চাই, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চাই যে এটা আমাদের টপিক, এটাকে আমরা আলাদা করে এরকম কি আইডেন্টিফাই করতে পারবো যে এই ব্যাপারটা এই, বুঝা গেছে? সেটা হলো ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমরা কি ইনফরমেশন এটা সাজেস্ট কি করব, উপস্থাপন করব, ওই জিনিসটা এখানে আলাদা করে বুঝাইয়া দিতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছেন এটা। এখন আসেন, এটা আমরা কি কাজে লাগবে, এটা আমাদের কাজে লাগবে আমরা যখন ডিজাইন করব, পাওয়ার পয়েন্ট ডিজাইন বা ওই ধরনের কিছু ডিজাইনে আমাদের এরকম চার্ট তৈরি করতে হইতে পারে, তখন আমরা এগুলাকে শো করতে পারবো। সো এগুলা আমরা ডেফিনেটলি এখানে যখন থাকবে এক্সেল এর ফরম্যাটে থাকবে, আমরা চাচ্ছি এটাকে পিডিএফ আকারে উপস্থাপন করতে, তাই না? সো আমরা এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে কি ক্রিয়েট পিডিএফ ডকুমেন্ট, আমরা এখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েট করে আমাদের গ্রুপ কোথায়, গ্রাফিক ডিজাইনে আছে 52 ক্লাস ওয়ার্ক, এখানে রেখে দেই চার্ট। ওকে, লিখে আমরা পাবলিশ করে দিলাম। ওকে, এখানে যেহেতু পিডিএফ রিডার নাই, আমাদের এইটা দিয়ে, আমাদের যদি পিডিএফ রিডার যদি থাকে, ওখানে অ্যাক্রোবেট রিডার যেটা আছে ওইটা যদি থাকে, তাহলে ওইটা দিয়ে ওপেন হবে। সো আমরা এখানে এজ দিয়ে দেখতে পারি অনলাইনে।
সফটওয়্যার থাকলে সফটওয়্যারে দেখা যাবে। দেখেন এটা আমরা সেভ করছিলাম না, এটা সেভ করছিলাম, এটা আমাদের ডিজাইনের মধ্যে এরকম নিয়ে দেখাইতে পারি। ওকে, এই জিনিসটা বুঝতে পারছেন? ওকে, চার্টটাকে আমরা ওয়ার্ডেও নিতে পারি। লাইক আমরা যদি ওয়ার্ড ওপেন করি, ওকে, ওয়ার্ডে আমরা নিয়ে আসতে পারি। এখান থেকে দেখেন আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে যখন ওয়ার্ডে আসব, পেস্ট অপশনের মধ্যে আরো কিছু অপশন আছে। নরমালি যদি আমরা এখানে পেস্ট করে দেই, এরকম পেস্ট আকারে চলে আসবে। এখানে আমরা চাইলে কিছু চেঞ্জেস করতে পারবো, বর্ডারের মধ্যে, ফিলের মধ্যে, টেক্সটের মধ্যে, হ্যাঁ টেক্সটের মধ্যে, এগুলোতে আমরা কিছু চেঞ্জ করতে পারবো। বাট আমার দেখানোর উদ্দেশ্য এটা না, এটা পিকচার হিসেবে আমরা এখানে দিতে পারি। আমার উদ্দেশ্য হইলো এখানে এটা কি এমবেডেড পিকচার, এই যে দেখেন শুধুমাত্র যদি আমরা পিকচার চাই, এই যে পিকচার এখানে দিতে পারি। আর এডিটেবল কোড এখানে যদি চাই, এডিটেবল এখানে এই দুইটার মধ্যে এডিটেবল দিতে পারি, যে লেখা আসে সবগুলা। আর আমরা যদি লিংক করে দেই, লিংক যেটা আছে এটা করে দিলে কি হবে, এটা যে লিংক করে দিলাম, লিংক করে দেওয়ার পর এখানে আমরা যে চেঞ্জেস গুলা করব, লাইক এখানে আমি ইলেকট্রনিক্স কত আছে, হ্যাঁ এটাকে আমরা 1000 করে ফেলি। ওকে, এন্টার দিলাম, কমে গেছে না এটা? এখন দেখেন ওয়ার্ডে গেলে দেখবেন এটা কমে গেছে, 10% চলে আসছে। বুঝে গেছে? সো ওইখানে আমরা কাজ করতেছি, এখানে ইফেক্ট হচ্ছে যখন আমরা পেস্টের ওই অপশনটা এখানে দিয়ে দেব। ক্লিয়ার স্যার? এটা ছিল চার্ট দেখানোর ব্যাপার। আর এগুলা বিশাল একটা সফটওয়্যার, আমি বলছি কে জানি বলছিলেন কতদিনের কোর্স করছেন, এইগুলা একটা দুইটা ক্লাসে এগুলা কি করা সম্ভব না। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা দেখাইছি। আমরা যে ফর্মুলাগুলা দেখছি, হাজারো ফর্মুলা আছে, দেখেন অনেক অনেক ফর্মুলা আছে। আমরা যখন এখানে যাব, ফর্মুলা অপশনে দেখেন ফিনান্সিয়াল ফর্মুলা আছে, লজিক্যাল ফর্মুলা আছে, ট্যাক্স ফর্মুলা আছে, ডেট এন্ড টাইম ফর্মুলা আছে, হিউজ অনেক। আমরা যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি অনেক আছে। সো আমাদের তো ওই অত ডিপলি যাইতে হবে না, কারণ আমরা এটাকেই বেস করে কাজ করব না। বাট এই রিলেটেড যদি কোনো কাজ পরে হঠাৎ করে কোনো ক্লায়েন্ট আমাকে বললে যে একটা চার্ট বানিয়ে দেওয়ার জন্য ইনফরমেশন, বা একটা টেবিল তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের, তখন আমরা যাতে এই কাজগুলা করতে পারি। বোঝা গেছে? তার থেকে অ্যাডভান্স যদি আমরা কিছু করতে চাই, তাইলে আমাদের ওইটার উপর কি করতে হবে, কোর্স করতে হবে। কারণ 3 মাস যদি আমরা এক্সেলে কাটাই, 3 মাস ওয়ার্ডে কাটাই, চিন্তা করেন কোথায় যাবে, 2-3 বছর লেগে যাবে আমাদের কোর্স শেষ করতে, তাই না? ওকে, এটা গেল এটার অপশন। আরো কিছু অপশন আছে যেগুলা ওই দিন দেখানো হয় নাই। তার মধ্যে একটা হলো, ধরেন আমরা এখানে লিখলাম একটা ফোন নাম্বার লিখবো 017, এরকম আমরা শুরু করি না ফোন নাম্বার। এখন এন্টার দিলাম, এখানে কি হলো, 0 চলে গেছে, তাই না? জিরোটা এখানে দেখাচ্ছে না, অথচ আমাদের জিরোটা ইম্পর্টেন্ট এখানে দেখানো। নর্মালি এটা যেহেতু লেফট সাইডে থাকে, কোনো ভ্যালু থাকে না এটা, তাই না? সো এই জিরোটা দেখতে হইলে আমাদের কি করতে হবে, তখন আমাদের ওই সেলটার ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এখানে দেখেন উপরে লেখা আছে জেনারেল, তাই না? সো এখান থেকে আমরা অনেকটা চেঞ্জেস নিয়ে আসতে পারি আমাদের এইটার জন্য। এটা কিভাবে এপিআর হবে, সো এখানে যখন জেনারেল দেয়া আসে, তখন নাম্বারকে সে ওই ভ্যালু হিসাবেই কাউন্ট করবে, জিরোটাকে নেবে না। এখন জিরোটাকে আনতে হইলে আমাদের সিম্পলি এখানে এসে এটাকে টেক্সট ফরম্যাটে দিয়ে দিলাম। টেক্সট ফরম্যাটে দিয়ে দিলে এখন সে নাম্বারকে নাম্বার হিসেবে না, টেক্সট হিসাবে নেবে। তখন কি হবে, তখন 017 যখন লিখবো, দেখেন তখন আর জিরোটা যাচ্ছে না, কারণ ওইটাকে সে নাম্বার না, টেক্সট হিসেবে কাউন্ট করতেছে। বুঝা গেছে স্যার? ওকে, সেম ওয়েতে আমরা এটাকে পার্সেন্টেজ, দেখেন পার্সেন্টেজ দিলে এটাকে আমরা প্রথমে উঠাই, আগের ফরম্যাটে নিয়ে আসি। ওকে, টেক্সট আছে, এটাকে আমরা পার্সেন্টেজে দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে 100 দেই, দেখেন পার্সেন্টেজটা আমাদের আর দিতে হচ্ছে না, 100% এখানে দেখাচ্ছে। আরো ব্যাপার আছে এখানে, কারেন্সি চাইলে কারেন্সি দিয়ে দিতে পারি, কারেন্সি সাইন গুলো চলে আসবে। কারেন্সি সাইন চেঞ্জ করতে হলে এখানে আসছে মোর কারেন্সি, এখান থেকে আমরা নিতে পারবো। ওকে, বুঝা গেছে স্যার? এই ব্যাপারগুলো এখানে আসে। সো আমরা এখান থেকেও শর্টকাটে দিতে পারবো, এখান থেকেও দিতে পারবো। সো জেনারেল করে নিলাম। এখন কোনো কোনো ক্ষেত্রে এই যে পার্সেন্টেজের ব্যাপারটা যখন দিলাম, ধরেন 100% আমরা এটা রাখলাম, এটাকে পার্সেন্টেজে দিয়ে দিলাম, তাই না? পার্সেন্টেজে দেওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন কারেন্সি বসাই, তখন কি হয়, ডটের পরে আরো 2টা শূন্য থাকে, তাই না? এরকম থাকে। সো এইগুলো আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ করে দিতে পারি। এই যে দেখেন, আমরা যদি ডটের পরে শূন্য দিতে চাই, এড করতে চাই, ডেসিমেল এর পরে যেগুলো আসে
এগুলা দিতে চাই তাইলে এখান থেকে আমরা দিতে পারবো, কতটা থাকবে এখানে দিতে পারি, আর এখান থেকে আমরা এগুলাকে মুছেও ফেলতে পারি। কোনো জায়গায় এগুলা চলে আসতেছে, যেমন আমি এভারেজ করলাম, কিছু ভগ্নাংশও চলে আসতেছে যেটা আমি দেখাইতে চাচ্ছি না, তখন আমরা এখান থেকে গিয়ে এটাকে নাল করে দেব, এখান থেকে কমাইয়া দেব, তখন আর ওই অংশটা আসবে না যেটা আমরা চাচ্ছি না দেখাইতে, তাই না? আশা করি বুঝতে পারছেন আপনারা। ওকে, এই হইলো এটা নিয়ে কথা। আমরা আজকের টপিকে চলে যাই। আজকের টপিক হইলো আমরা ইন্টারনেট সম্পর্কে শুরু করব, আমাদের আজকে বেসিক ইন্টারনেট ক্লাস। ওকে, ইন্টারনেট সম্পর্কে ক্লাস শুরু করব আমরা। এটাকেও বন্ধ করে দেই, ডোন্ট সেভ। আচ্ছা, আপনারা ছোট্ট একটা হোমওয়ার্ক নিয়ে নেন, ওই চার্টটাকে আপনারা পিডিএফ এ সেভ করবেন। চার্ট আপনারা দেখবেন ডিফারেন্ট অনেক চার্টের মধ্যে কি থাকে, অনেক বেশি ইনফরমেশন থাকে না, 2টা কি 3টা ইনফরমেশন থাকে। প্রোডাক্টের নাম, তার তার যে আপনার পারফরমেন্স যেটা আছে ওইটা না বাই নাম্বারে দেয়া থাকে, তাই না? এরকম 2 অথবা 3 সব কলাম কিন্তু সবভাবে কাজ করে না। আপনারা দেখবেন কোনটা 3 কলামে কাজ করে, কোনটা 2টা কলামে কাজ করে, ইনফরমেশন গুলো ওইরকম বেরি করে। বুঝা গেছে? ওকে, এর ফাঁকে একটা কথা বলে দেই, কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে আমরা হোমওয়ার্ক গুলা কি ল্যাবে করতে পারবো কিনা, বা অফিস প্রেমিসে এসে আমরা এগুলা করতে পারবো কিনা, তাই না? এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে নেই। এখনো আমাদের ল্যাব ফ্যাসিলিটিসটা এখনো চালু হয় নাই। বুঝা গেছে? আমাদের ওই ল্যাব ফ্যাসিলিটিসটা চালু হয় নাই। আমরা রিসেন্টলি চালু করার চিন্তা ভাবনা আছে। চালু হয় নাই বলতে কিছু কম্পিউটার আমাদের ওইখানে আছে, ওইগুলোর কনফিগারেশন অত ভালো না, যেগুলোতে আপনাদেরকে সাজেস্ট করতে পারে যে এই কাজগুলো আপনারা এখানে বসে করতে পারেন। বুঝা গেছে? সো এই জন্য আপাতত আমরা ল্যাব ফ্যাসিলিটিসটা দিতে পারতেছি না, বাট রিসেন্টলি আমরা চালু করার চিন্তা ভাবনা আছে। যখন চালু হবে তখন আপনারা ওইখানে ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এখন আপনারা যেটা করতে পারবেন, আপনারা যদি চান 12টার সময় ওপেন হয় অফিস, যদিও এখানে কোনো সমস্যা না থাকে, যদি কোনো স্পেশাল ক্লাস না থাকে, কারণ কখনো স্পেশাল ক্লাস থাকে যেটা 12টা হয়তো 1টা 2টা শুরু হয়ে যায়। হ্যাঁ, ওই সমস্যা যদি না থাকে তাহলে আপনারা ওই সময়টাতে এসে অফিসে যেটা করতে পারবেন, আপনারা ইন্টারনেট সুবিধাটা পাবেন। আপনাদের যদি কিটা নিয়ে আসেন, ল্যাপটপটা নিয়ে আসেন, তাহলে ইন্টারনেট সুবিধাটা এখানে পাবেন আপনারা এসে, অথবা কয়েকজন মিলে এসে আপনারা যে কাজ করতে চাচ্ছেন এরকম যদি করতে চান, তাহলে অফিসটাকে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের কম্পিউটার নিয়ে এসে, আপনাদের ল্যাপটপ গুলো নিয়ে এসে। বুঝা গেছে? ওইগুলাও ডিপেন্ড করে যে অনেক বেশি হইলে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আজকে আমি হয়তো সুযোগ পাইলাম না, এরকম হইতে পারে না, কারণ এখানে শত স্টুডেন্ট আসেন। কেউ হয়তো আসলেন, এসে দেখলেন যে আমি এখানে স্পেস পাচ্ছি না, তো বুঝে নিতে হবে আমার আগে আরো কিছু চলে আসছেন যার কারণে আমি পাচ্ছি না, তাই না? সেই ব্যাপারগুলো দেখে আপনারা চাইলে এখানে এসে এই অফিসটাকে ইউজ করতে পারেন আপনাদের হোমওয়ার্কের জন্য। আশা করি বুঝতে পারছেন। সব ব্যাপার তো অনলাইনে বলে বা লিখে বলে বোঝানো যায় না, তাই না? এই জন্য আমি মানে ওইখানে আনসার না করে আমি অপেক্ষা করতেছিলাম যে ক্লাসে আসবো, ক্লাসে আসলে ব্যাপারটা বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কি করতে পারবেন, তাই না? ওকে, এখন আসেন ইন্টারনেটের ব্যাপারটা বলি। ইন্টারনেট জিনিসটা কি? ইন্টারনেট জিনিসটা কি? হোয়াট ইজ ইন্টারনেট? হ্যাঁ, ইন্টারনেট হইল একটা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে, তাই না? এখন নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্ক জিনিসটা হইল একটা যোগাযোগ, তাই না? একটা জায়গার সাথে একটা জায়গার যোগাযোগ, এটাকে একটা নেটওয়ার্ক। একটা দেশের সাথে আরেকটা দেশের যোগাযোগ, হ্যাঁ, এটা হইল একটা দেশের সাথে কি আপনার আরেকটা দেশের নেটওয়ার্ক। সেম ওয়েতে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের নেটওয়ার্ক, হ্যাঁ, বা একের অধিক কম্পিউটারের সাথে নেটওয়ার্কিংটাকে আমরা এখানে ইন্টারনেট বা একটা নেটওয়ার্কের আওতার মধ্যে বলতে পারি। ওকে, ব্যাপারটা এরকম যদি বলি যে আমরা এই নেটওয়ার্কটা ইন্টারনেটের ব্যাপারটা বলতেছি, নেটওয়ার্ক জিনিসটা তো আমরা বুঝতে পারছি যে একটার সাথে আরেকটা, যেমন ধরেন একটা শহর থেকে আরেকটা শহর অথবা একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতে হইলে আমরা কি করি? কিছু জিনিস ইউজ করি, তাই না? বাস ইউজ করতে পারি, প্লেন ইউজ করতে পারি, হ্যাঁ, ট্রেন ইউজ করতে পারি। সো এই যে ট্রেন ইউজ করতেছি বা বাস ইউজ করতেছি, এটা আমাদের ইন্টারনেট, মনে করেন এটার সাথে একটা কানেকশন
তৈরি করে দিছে, যে নেটওয়ার্কটা আমরা এখান থেকে কি করতেছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, যে যাওয়ার মাধ্যম ওই কানেকশনটা ইন্টারনেট যেটা, আর নেটওয়ার্কিংটা তৈরি হচ্ছে আমার এরকম। তো ব্যাপারটা আমি ভিতরে গেলে আরো বুঝায় বলবো, বেসিকে যাই। বেসিক কম্পিউটার তো আমরা দেখে ফেলছি, তাই না? ওকে, বেসিক ইন্টারনেট। সো এই নেটওয়ার্কিংটা কিভাবে চালু হইলো, ইন্টারনেট কিভাবে চালু হইলো, এই জিনিসটা প্রথমে বলে নেই, তারপর বাকি কথাতে আসতেছি। নেটওয়ার্কিংটা চালু হইলো যে যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সফার করা হচ্ছে, হ্যাঁ, তখন কি করা হয়তো, তখনকার যুগে অনেক আগে তখন কিছু ডিস্ক ইউজ করা হতো, ছোট ছোট। সো অল্প অল্প করে কিছু ডাটা এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে নেওয়া হতো, তাই না? ফ্লপি ছিল, আরো ডিস্ক ছিল, ওইগুলা ওই ডিস্কগুলোর মাধ্যমে, একদমই অল্প ছোট ছিল ওইগুলা, ওগুলার মাধ্যমে আপনার ডাটাগুলা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার করা হতো। হঠাৎ করে চিন্তা করা হইলো এই জিনিসটা ডিস্কের মাধ্যমে না করে যদি একটার সাথে আরেকটা তার জুড়ে দিয়ে বা কানেক্ট করে দিয়ে যদি এই কাজটা করা যায়, তাইলে আরো সহজ হয়তো, দ্রুত হয়তো, অনেক বেশি ডাটা ট্রান্সফার করা যেত, তাই না? এরকম ধারণা থেকে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার জুড়ে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হলো, বুঝা গেছে? এখন একটা কম্পিউটারের সাথে যখন নেটওয়ার্কটা তৈরি করা গেছে, তখন চিন্তা করা হইলো যে একের অধিক কেন নয়, একটা যদি করা গেছে তাহলে আরো বেশি কানেক্ট করা যাবে, তখন একের অধিক আরো কিছু কম্পিউটারে নেটওয়ার্কটা চালু করা হইলো। তো অনেকগুলা কম্পিউটার একটা নেটওয়ার্কের আওতায় চলে আসলো। এইরকম চিন্তা থেকে আপনার নেটওয়ার্কিংটা শুরু হইতে 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 একটা পর্যায়ে এটা কমার্শিয়াল লেভেলে চলে আসলো, যেটা অনেক বড় স্পেস নিয়ে এই কাজগুলো শুরু হইলো। সো নেটওয়ার্কিং জিনিসটা সিম্পলি আমরা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, সেটা এখানে হোক ওইখানে হোক যেখানে হোক, সব জায়গায় মিলে আমরা কানেকশনের মাধ্যমে চলে আসি। যত বড় এরিয়া নিয়ে আসে তত বড় নেটওয়ার্কিংটা চালু হয়ে যায়। এখন এই নেটওয়ার্কিংটা আমাদের দেশে চালু হয় কিভাবে, অথবা ইন্টারনেটের মালিককে, যেটাকে আমরা ইন্টারনেট বলি, ইন্টারনেটের মালিককে? Who is the owner of internet? Any idea? ইন্টারনেটের কোনো মালিক নাই, ইন্টারনেটের কোনো মালিক নাই। তাইলে এগুলা কোথা থেকে আসে, যে ডাটা আমরা পাই, কি এগুলা পাই, এগুলা কোথা থেকে আসে? বা টাকা যে আমরা দেই, কাকে দেই আমরা টাকা? যদি মালিক না থাকে তাইলে কাকে টাকা দেই? পুরো ব্যাপারটা আমরা এখানে জানবো। ওকে, সো প্রথমে আসেন যে ইন্টারনেটের ব্যাপারটা আপনাদের বললাম, গ্লোবালি যে নেটওয়ার্কটা, এই যে নেটওয়ার্কের ব্যাপারটা আমরা বললাম, হ্যাঁ, লোকালি যেটাকে, যে একটা নেটওয়ার্ক থাকে সেটাকে লেন বলে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, বুঝা গেছে? সো লোকাল এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কিংটা থাকে ওইটা দেখেন, এই বাসাতে একটা কম্পিউটার আছে, এই বাসাতে একটা কম্পিউটার আছে, এটার সাথে যোগাযোগ হয়েছে, একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, আর পুরো লোকাল এরিয়ার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাই না? আর আরেকটা হলো ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, যেটা পুরো ওয়ার্ল্ডের সাথে নেটওয়ার্ক তৈরি করে, ওইটাতে আমি একটু পরে আসতেছি। এখন ইন্টারনেটটা কিভাবে কাজ করে? ইন্টারনেটটা আমরা জানি যে ইন্টারনেট একটা কেবলের মাধ্যমে কাজ করে, কেবল ছাড়া ইন্টারনেট কাজ করে না, আপনাকে কানেকশন থাকতে হয় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার, অথবা সবগুলো কম্পিউটারের মধ্যে আপনাকে কানেক্ট থাকতে হবে। কানেক্ট না থাকলে আপনি ইন্টারনেট পাবেন না, ইন্টারনেটে কাজ করবে না। তাইলে প্রশ্ন আসে, স্যার আমরা যে ওয়াইফাই ইউজ করি, মোবাইল ইউজ করি, এগুলা কিভাবে হয়? এইগুলা দেখেন, যে মোবাইল যে আমরা ইউজ করি, এই মোবাইল দেখেন কোনো একটা টাওয়ারের সাথে কানেক্টেড আছে, যে এখান থেকে ওয়াইফাই হয়ে আসতেছে, ওই টাওয়ারটা কিন্তু এখানে কি করতেছে, কানেক্টেড আছে, বুঝা গেছে? সো এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, আর ওইখান থেকে সে একটা বিশেষ সিগন্যালের মাধ্যমে আমাদেরকে মোবাইল দিতেছে। সো মোবাইল বা ওয়াইফাই এর মাধ্যমে যখন আমরা কাজ করি, তখন একটা রেঞ্জ থাকে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা কাজ করি। ওকে, সো আমরা কয়েকটা ওয়েতে মোবাইল আমরা কানেকশনটা আমরা পাই। একটা হলো মোবাইলের মাধ্যমে, একটা হলো ওয়াইফাই এর মাধ্যমে, বা ওয়াইম্যাক্স যেগুলো আছে, মোডেম যেগুলো আছে, ওই মোডেমের মাধ্যমে, আর আমরা সরাসরি কেবলের মাধ্যমেও পাই, বুঝা গেছে? এই কয়েকটা ওয়েতে আমরা ইন্টারনেট পাই। তো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে অ্যাডভাইসেবল হইলো
আমরা যদি ইন্টারনেটটা ইউজ করি, জন্য ডাটা কেবল যেগুলো আসে, যে কেবল যেগুলো আসে যারা সাপ্লাই দেয় তাদের কাছ থেকে যদি আমরা নিয়ে কেবল দিয়ে ইউজ করি, অথবা ওইটা আমাদের ঘরে নিয়ে আসি মডেমের মাধ্যমে, ওইটা ওয়াইফাই এর মাধ্যমে আমরা ইউজ করতে পারি, ডেডিকেটেড লাইন যেটা আছে ওইটা ইউজ করি, আমাদের জন্য ওইটা খুবই ভালো, কারণ ওইটা সাশ্রয়ী আর অনেক বেশি পারফরমেন্সও আমরা পাই, ভালো পারফরমেন্স পাই। কারণ মোবাইল ডাটা দিয়ে যদি আমরা ইউজ করি তাহলে অনেক ক্ষেত্রে সিগন্যাল দুর্বল হইলে ওইটা কি হয়ে যায়, ওইটা স্পিডটাও ভেরি করে, তাই না? তারপরে ডাটা অনেক বেশি এখানে প্রাইস কনজিউম করে, অনেক বেশি প্রাইস হাই থাকে, যেটা আমাদের জন্য অ্যাডভাইজেবল না। বুঝা গেছে? এখন ইন্টারনেট আমরা মনে করি যে কারেন্ট বা বিদ্যুৎ দিয়ে চলে, তাই না? আসলে এরকম না। আপনার যে ডিভাইসটা আছে, আমাদের যে এখানে যে ডিভাইসটা আছে মনে করেন, এটা যদি কিসের মাধ্যমে আমরা ইউপিএস অথবা কিছুর মাধ্যমে যদি ওইটাকে লাইভ রাখতে পারি, তাইলে এই পুরো শহরে কারেন্ট গেলেও, এক্সেপ্ট যে এখান থেকে আমরা কিটা পাচ্ছি ওদের অফিস থেকে যদি না যায়, ওদের মেশিনটা যদি বন্ধ না হয়, তাইলে এই এরিয়াতে যদি কারেন্ট নাও থাকে তাইলেও আমি কি থাকবো, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবো। কারণ ওইটা হয় ফাইবার অপটিকের মাধ্যমে কি কানেকশনটা থাকে, যেটার সাথে বিদ্যুতের কোনো যোগাযোগ নাই। বোঝা গেছে? সো ওই যে ডিভাইসগুলো আমরা ইউজ করি, ওই ডিভাইসগুলো যদি আমরা অ্যাক্টিভ রাখতে পারি আর আমাদের যদি কারেন্টও চলে যায়, তাইলেও আমরা ইন্টারনেটের আওতার বাইরে যাব না। বোঝা গেছে স্যার? ওকে। সো এই যে কম্পিউটার নেওয়ার সময় আমি বলছিলাম পাওয়ার কিসের ব্যাপারটা, ইউপিএস এর ব্যাপারটা। আমরা আইপিএস ইউজ করি, অনেকে আইপিএস ইউজ করি, আমরা মনে করি যে হয়তো আইপিএস ইউজ করলে আর ইউপিএস এর দরকার পড়ে না, তাই না? বাট কম্পিউটারের জন্য আমাদের ইউপিএসটা খুবই জরুরি। কারণ হইলো কি, আইপিএসটা বন্ধ হয়ে চালু হয়, ইলেকট্রিক যখন চায় তখন বন্ধ হয়ে চালু হয়। আর ইউপিএসটা ওইটা ইনস্ট্যান্ট আপনার থাকে ওইখানে, অনেকটা ল্যাপটপের ব্যাটারির মতো ব্যাকআপটা থাকে। কোনোটার পারফরমেন্স ডিপেন্ড করে আপনি কত পাওয়ারফুল ব্যাটারি ইউজ করতেছেন ওইটার উপর। সো কোনোটা 5 মিনিটস, কোনোটা 10 মিনিটস, কোনোটা 15 মিনিটস, এরকম আপনাকে ব্যাকআপ দেয়। সো ওইটা হবে কি, ওইটা বন্ধ হয়ে চালু হওয়ার কারণে আপনার কম্পিউটারটা বা পিসিটা শাটডাউন হয়ে যাবে। আর ইউপিএস যদি থাকে তাইলে আপনি টেরই পাবেন না, আপনি সময়গুলা পাবেন এটাকে বন্ধ করার জন্য। ওইটা আমি মনে হয় প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম, তাই না? ওকে। সো এরকম আমরা কোনো একটা ইউপিএস লাগায় রেখে দিতে পারি আমাদের মডেমটাকে, তখন আমাদের মডেমটা লাইভ থাকবে, কারেন্ট চলে গেলেও আমরা ইন্টারনেটের মধ্যে থাকবো। ওকে, বোঝা গেছে স্যার? তারপর কি ইন্টারনেটের ইউজ। এখন সাবমেরিন কেবলের ব্যাপারটা আপনাদেরকে আমি বলছিলাম, তাই না? এই জিনিসগুলো আমরা একটু দেখি। তার আগে মনে হয় আমরা নামাজ পড়ে আসি, তাই না? নামাজ পড়ে আমরা বাকিটা দেখি। ওকে, আমি বলছিলাম সাবমেরিনের ব্যাপারটা আমরা দেখি। ইন্টারনেট, আমি যে বললাম মালিক নাই, এই জিনিসটা আমি দেখি এখানে কিভাবে মালিক নাই। আচ্ছা, আপনাদের টাইপিং কিটা চলতেছে? জি, টাইপিং মাস্টার, ওইটা বন্ধ করবেন না, কোনোভাবেই বন্ধ করবেন না। ওকে, যত বেশি সময় দিতে পারেন তত বেশি সময় দেবেন, এখানে আরো বেশি সময় দেবেন। এটা হাতের মধ্যে চলে আসলে এই সময় যায়, সামনে গিয়ে কিন্তু পারবেন না। অনেক বেশি হোমওয়ার্ক আসবে, অনেক অ্যাট্রাকটিভ কাজ আসবে, অনেক ভালো ভালো কাজ আসবে, ডিজাইন আসবে, এখানে সময় দিতে পারবেন না আপনারা। ওকে, সো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এতক্ষণ আমরা বলতেছিলাম যে ইন্টারনেটের মালিককে, টাকা আমরা কাকে দেই, এই ব্যাপারগুলো বলছিলাম না? এখন আসেন আমরা এখানে আরো বিস্তারিত ব্যাপারগুলো বুঝবো। ওকে, এই যে কেবলগুলো আমরা দেখতেছি, এই পুরোটা হইলো সাবমেরিন কেবল। বুঝা গেছে? ওকে, এই কেবলের মাধ্যমে, লাইটের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার হয়। বুঝা গেছে? সবচেয়ে গতিশীল কি এই পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে গতিশীল বস্তু হলো কি লাইট, তাই না? ওই ফাইবার অপটিক লাইটের মাধ্যমে কাজ করে, ওই লাইটের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার হয়। এখন আসেন,
একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা যাইতে কোনো খরচ আছে? কোনো খরচ নাই, কারণ এখানে কোনো কিছুর ইউজ হয় না, তাই না? এখানে বিদ্যুতেরও ইউজ হয় না, বিদ্যুৎ যা ইউজ হচ্ছে আমার ডিভাইসে হচ্ছে, তাই না? ওকে, সো এই জন্যে ইন্টারনেটের নির্দিষ্ট কোনো মালিক নাই। এই পুরো কেবলটা করে রাখছে একটা কোম্পানি। এই যে সাবমেরিন কেবলটা করে রাখছে, এই পুরো কেবলগুলা বিছায় রাখছে, এগুলো সমুদ্রের তলদেশে আছে ম্যাক্সিমামই, পুরো বিশ্বকে একসাথে কানেক্ট করে দিছে এটার মাধ্যমে। আমরা যখন কানেক্ট হই, ইন্টারনেটে যখন কানেক্ট হই, তখন পুরো ওয়ার্ল্ডের সাথে যখন আমরা কানেক্ট হই, তখন এরকম এই ওয়্যারগুলোর মাধ্যমে বা কেবলগুলোর মাধ্যমে হয়। এখন ইন্টারনেটের যদি মালিক না থাকে, আমরা টাকা দেই কাকে? এই টাকাগুলা কেন ওরা নেয়? এই টাকাগুলা নেয় টিয়ার 1 কোম্পানি নামে এক কোম্পানি আছে। ওরা কি জন্য নেয়? ওরা এই যে কেবলগুলা আছে সমুদ্রের তলদেশে, এই কেবলগুলা ওরা কি করে? বিছায় রাখে, ওইগুলা ওরা বসাইছে কেবলগুলা। ওকে, এই কেবলগুলা বসাইছে, এইগুলার নিরাপত্তার একটা ব্যাপার আছে, তারপর এক্সপিরেশনের একটা ব্যাপার আছে। নিরাপত্তা কি? সমুদ্রের তলদেশে অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় বিভিন্ন ধরনের মাছের আক্রমণে এগুলো নষ্ট হয়ে যায়। এজন্য একের অধিক ওরা অনেকগুলা কি লাইন বিছায় রাখছে এখানে। এই যে মেইনটেনেন্স ওরা করতেছে, এই মেইনটেনেন্সের জন্য ওরা একটা ফি নেয়, বুঝা গেছে? ডেফিনেটলি মেইনটেনেন্স করার পর ওরা একটা প্রফিটও নেয়, শুধু যে মেইনটেনেন্স ফি নেয় এরকম না, ওরা একটা চার্জ নেয়। এই চার্জগুলা দেয়া হয় টিয়ার 2 কোম্পানি, যাদের কাছ থেকে আমরা কি পাই? ইন্টারনেট গুলা পাই। টিয়ার 2 কোম্পানি কি? তারা ওই লোকালি এই জিনিসগুলা কি করে? ওদের কাছ থেকে কিনে, ওদের এই কানেকশনটা ওদের কাছ থেকে নেয়, নেয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে ওদের কাছে কানেকশনটা নিয়ে আমাদেরকে সাপ্লাই করে লোকালি, বোঝা গেছে? এখন আসেন, এই যে কানেকশন গুলো আমরা দেখতেছি, আমরা কোথায় যাই? ইন্ডিয়া কোথায়? এই যে ইন্ডিয়ান, কোথায় এটা? এটা তো ইন্ডিয়ান অবশ্যই নেই, যে ইন্ডিয়া, এই যে বাংলাদেশ। এই যে পয়েন্ট গুলা এনে রাখছে, টিয়ার 1 কোম্পানির কাজ এই পর্যন্ত শেষ। ওরা কেবল এখানে বিছায় রাখছে, এই দুইটা পয়েন্ট আছে আমাদের, একটা আছে কক্সবাজারে আর একটা আছে কি কুয়াকাটায়। দুইটা পয়েন্ট আছে আমাদের। আমাদের দেশের যত ইনফরমেশন গুলা এখান থেকে বাইরে যায়, এই ইনফরমেশন গুলা এই দিক থেকে বাইরে যায়, আবার এদিকেই আসে। দুইটা পয়েন্ট আছে আমাদের। সেম ওয়েতে আমরা যদি ইন্ডিয়াতে দেখি, তখন দেখবেন এই যে ইন্ডিয়ার মুম্বাই, তারপর কিসের মধ্যে? চেন্নাই মনে হয়, এটা কি মুম্বাইয়ে দেখেন কতটা কেবল কানেক্টেড আছে, ওদের ইউজারও এত হিউজ, বুঝা গেছে? সো ওরা কেবল কানেক্টেড করে রাখছে, দেখেন কতটা, বুঝা গেছে? সেম তাদের আরেকটা আছে মনে হয় কর্ণাটক ওর চেন্নাই, আই গেস চেন্নাই হবে, হ্যাঁ চেন্নাইতে আরেকটা কি আছে, আরো ব্যাপার আছে, আরো এখানে আছে মনে হয়, এটা দেখি ওদের কোথায়, হ্যাঁ কোচি, এটা ওই চেন্নাইয়ের মানে কিসেরই একটা প্রদেশ, বেঙ্গালুরু এখন হয়ে গেছে, তাই না? ওই দিকের একটা এই অনেকগুলা গেটওয়ে আছে, এগুলাকে গেটওয়ে বলে। এই দিক থেকে ইনফরমেশন গুলা যায়, আবার আমাদের কাছে আসে। সো এইখান থেকে এই যে ল্যান্ডিং পয়েন্ট গুলা আছে, এই ল্যান্ডিং পয়েন্ট গুলা থেকে টিয়ার 2 কোম্পানি গুলা আপনার নির্দিষ্ট একটা ফি দিয়ে ওইখান থেকে কানেক্ট হয়ে যায়, আর ওইটাকেই ওরা কনভার্ট করে আমাদেরকে ডাটা হিসাবে, ডাটা ওয়াইজ একটা প্রাইস নেয় আমাদের কাছ থেকে। এই হইলো পুরো ইন্টারনেটের ব্যাপারটা। ওকে, এগুলো আমরা কেন দেখতেছি? এগুলো নিয়ে আমরা গবেষণা করব, এই জন্য এটা বেসিক ইন্টারনেট নাম রাখা হয়েছে। বেসিক ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, কিছু জিনিস আমাদের ধারণার মধ্যে থাকতে হবে। আরো অনেক ব্যাপার আছে, এগুলোতে অত ডিপে আমরা যাওয়ার দরকার নাই, এই বেসিক জিনিসগুলো আমরা বুঝলে হবে। এই জিনিসগুলো এরকম যায়। এখন আমরা যখন কোনো কিছুকে, জি জি জি, কোম্পানি কোন কোম্পানি? হ্যাঁ, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, এগুলা আমাদের দেখা দরকার নাই, এগুলা বিভিন্ন ধরনের কোম্পানি আছে। আপনি সার্চ দিলে ইন্টারনেটে পাবেন যে টিয়ার 1 কোম্পানি কারা, টিয়ার 2 কোম্পানি কারা, এগুলা লিখে ইন্টারনেটে সার্চ দিলে ওদের পাবেন।
ওদের সম্পর্কে জানতে পারবেন, বুঝে গেছে। আর এগুলা জানলে ক্ষতি না, আপনি ঘরে বসে এই যে আজকে শিখলাম, বাকি কাজগুলো আমরা করে গিয়ে ঘরে বসে নিজেরা দেখি খুঁজে একটু, তখন আমাদের মধ্যে একটা সার্চের একটা বা গবেষণা করার একটা বিষয় চলে আসবে। এগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমরা যখন লোগো ক্লাস বা ওই ধরনের ক্লাসে যাব, এই ব্যাপারে আপনাদের বলে দেব যে গবেষণা করা আমাদের জন্য কতটুকু জরুরি, রিসার্চ করা যেটা ওইটা। ওকে, সো এখন আমরা যে কোনো কিছু সার্চ করি তখন ওই জিনিসগুলা কোথায় থাকে? কোনো না কোনো একটা সার্ভারে আসে, বিশ্বের যে কোনো না কোনো একটা জায়গায় কোনো সার্ভারে ওইটা আসে। যখন আমরা সার্চ করি তখন ওইটার সাথে কানেক্ট হয়, ওইখান থেকে ডাটাগুলো আমাদের কাছে চলে আসে। এই যে জিনিসগুলা করে অনেক 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 রাস্তা পাড়ি দেয়, যেগুলো আমরা হয়তো খেয়াল করি না। এখানে আমরা কি করলাম, একটা যে কোনো কিছু একটা লিখে সার্চ দিলাম, ওইটার রেজাল্ট আমরা পেয়ে যাই। কখনো দেরি হয়, কখনো সাথে সাথে চলে আসে, তাই না? সেই জিনিসগুলা কিভাবে ঘটে, দুইটা জিনিস আমরা এখন দেখব। একটা সফটওয়্যারের মাধ্যমে, খুবই স্ট্রং একটা সফটওয়্যার কম্পিউটারের, যেটা কমান্ড সফটওয়্যার বা সিএমডি। হ্যাঁ, এই সফটওয়্যারে আমরা কিছু জিনিস দেখি, যেমন আমরা যদি রান সফটওয়্যারটা চালু করতে হয় তাহলে কি করতে হয়? শর্টকাট উইন্ডো কি আর আর, তাই না? তো এখানে আমরা সিএমডি লিখে সার্চ দিলাম, এই সফটওয়্যারটা এখানে চালু হয়ে যাবে, তাই না? এখানে প্রথমে একটা জিনিস আমরা টাইপ করি, যেমন আমি দেখি তো ঠিক আছে নাকি, আইপি কনফিগ লিখে যখন আমরা সার্চ দেব, আমাদের ইন্টারনেটের যে পুরো ব্যাপারটা এখানে দেখায় দেবে। যেমন এটা সার্চ দিলাম, এই যে দেখেন আমাদের লিঙ্ক লোকাল আইপিভি অ্যাড্রেস যেটা আসে, এই অ্যাড্রেস IPv4 যেটা আছে বা আইপি অ্যাড্রেস যেটা আমরা যেটাকে চিনি, এটা এখানে আমরা দেখছিলাম যে কিসের মধ্যে দেখতে পাই গিয়ে, ওই যে টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা এটা দেখতে পাই, তাই না? ওইখানে এখান থেকে আমরা দেখতে পাবো। আর এগুলা ওই যে সাবনেট মাস্ক যেগুলো আসে, প্রত্যেকটা কম্পিউটারের এক একটা অ্যাড্রেস থাকে, তাই না? একটা লোকেশন থাকে। সো এই নাম্বারগুলা দিয়ে ওইগুলাকে আইডেন্টিফাই করা হয়, বোঝা গেছে? সাবনেট মাস্ক, তারপর গেটওয়ে হলো কি, যেটা দিয়ে আমাদের ইনফরমেশন গুলা যায় আসে, এই গেটওয়ে যেটা রাস্তা, যেটা আসা যাওয়ার রাস্তা, হ্যাঁ, এগুলা আমরা এখান থেকে পাইতে পারি। আমাদের যদি প্রয়োজন হয়, আমাদের IPv4 বা আইপি অ্যাড্রেসের যদি প্রয়োজন হয়, এখান থেকে আমরা নিতে পারবো। আর আরেকটা জিনিস যেটা আমি একটু আগে বলছিলাম, এটা কি দেখি তো, দাঁড়ান, ট্রেস আরটি লিখলাম, লিখে একটা স্পেস দিয়ে কোনটাকে ট্রেস করব আমরা, ওই অ্যাড্রেসটা এখানে দিতে পারি। যেমন আমরা গুগল সম্পর্কে জানতে চাচ্ছি, যখন আমরা গুগল পর্যন্ত যাই তখন আমাদের কতটা ধাপ পাড়ি দিয়ে যাইতে হয়, এই জিনিসগুলো আমরা দেখি এখানে। সো আমরা লিখলাম google.com, ওদের ইউআরএলটা দিয়ে দিলাম এখানে, লিখে সার্চ দিলাম। এখন দেখেন সে কাজ করা শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এটা আমাদের গেটওয়ে, তাই না? এটা আমাদের গেটওয়ে। তারপর এই যে হবিগঞ্জ, দেখেন এখান থেকে ওইখানে যাচ্ছে, ইনফরমেশন গুলো ওইখানে যায়। যখন আমরা সার্চ করি তখন এইরকম ফটাফট লাইটিং গতিতে ওইগুলা কি হয়, ট্রান্সফার হইতে থাকে। তখন দেখেন কতটা পথ পাড়ি দিতেছে, এই পথগুলা পাড়ি দিয়ে একদম গুগলের যখন সার্ভারে যাবে তখন দেখেন কতটা পথ পাড়ি দিচ্ছে। এই পথগুলা যাচ্ছে যে এখানে কোথাও একটু হ্রাস থাকে বা কিছু হয়, ওই সময়ই আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়, একটু দেরি হয়, বুঝা গেছে? আচ্ছা, এটা ক্যালকুলেট করুক, আমাদের তো অত বেশি কি করার দরকার না। এই যে রাস্তাগুলো আমরা দেখতেছিলাম, এই রাস্তা দিয়ে ইনফরমেশন গুলা যায়, আবার ওইগুলা ফেরত আসে, এত ব্যাপার ঘটে, বাট আমরা বুঝতে পারি না এখানে, তাই না? ওকে, এই গেল এটার ব্যাপারটা। আরো যে ব্যাপারটা আছে, ইন্টারনেট আমরা দেখব কখনো কখনো ইন্টারনেটে যখন ইউজ করতেছি অনেক স্লো হয়ে যায়, অনেক লো হয়ে যায়, তাই না? সবকিছু থাকার পরেও অনেক স্লো হয়ে যায়। আবার কখনো কখনো আমরা দেখতে পাই খুব ফাস্ট হয়ে যায়। এই জিনিসগুলা কেন ঘটে, এই ব্যাপারগুলা কেন ঘটে? এই ব্যাপারগুলা এই জন্য ঘটে, ধরেন আপনি যদি একদম পিক আওয়ারে দুপুরে যদি বন্দর থেকে আম্বরখানা যেতে চান, তাইলে আপনি কি করতে হবে,
অনেক সময় নেবে, অনেক রাশ থাকবে, অনেক ঝামেলা হবে। 2 মিনিটের রাস্তা হয়তো কখনো কখনো আধা ঘন্টাও লেগে যেতে পারে, তাই না? কি জন্য লাগবে? তখন সবাই ওই রাস্তাটা ইউজ করে, আশেপাশে সবাই আসে, কেউ হয়তো খাইতে যাইতেছে, কেউ হয়তো অন্য কোনো কাজে, ওই সময়টাতে সবাই ইউজ করে, তখন রাশ হয়ে যায়, তখন একটু জ্যাম থাকে। হ্যাঁ, ওকে। তারপর আবার কখনো কখনো দেখবেন আপনি বুড়ের দিকে আসেন, একদম চোখ বন্ধ করে মোটরসাইকেল দিয়ে বা কি দিয়ে আপনি এইখান থেকে ওইখানে যাইতে পারবেন, কোথাও আপনার থামতেই হবে না, তাই না? তার মানে 2 মিনিটের রাস্তা হয়তো আরো ফাস্ট, আপনি একটু দ্রুত গেলে আরো আগে যাইতে পারবেন। ব্যাপারটা এইরকমই ঘটে যখন পিক আওয়ার থাকে, যেগুলা সাধারণত এই যে এই সময়টা যাচ্ছে, এই সময়টা হলো পিক আওয়ার। ম্যাক্সিমাম ইউজার অল ওভার দ্য ওয়ার্ল্ড এই সময়টাতে কি করে, আপনার ইন্টারনেটটা ইউজ করে, অথবা বাংলাদেশে যারা ইউজার আছি আমরা এই সময়টাতে বেশি ইউজ করি। আর আসবে না, টাইম আউট হয়ে গেছে, ওইটা সার্চ করতেছে, কোনো কারণে এখানে ডিস্টার্ব করতেছে, অথবা এটা পাচ্ছে না। সো একদম লাস্টে সে যাবে গুগলের কাছে, এখানে গিয়ে গুগলে যাইতে পারতেছে না, এখান থেকে গুগলে যাবে, এই বাকি অ্যাড্রেস গুলো আছে, এই প্রত্যেকটা ধাপ পাড়ি দিয়ে ওইখানে যাবে, সেম রিটার্ন আসবে। ওকে, আমি যেটা বলতেছিলাম, এই জন্য আমাদের যদি বড় কোনো কাজ করতে হয়, বড় কোনো সফটওয়্যার বা বড় কোনো কিছু আমাদের ডাউনলোড করতে হয়, আপলোড করতে হয়, আমরা সময়টা বেছে নিব এরকম, যেমন 2টার পরে ভোরের দিকে। হ্যাঁ, ওই সময়গুলো রাশ কম থাকে, তখন গতিটা আমরা কি পাবো, অনেক ফাস্টার গতি পাবো, অনেক ভালোভাবে কাজগুলা করতে পারবো। সার্ভার ডাউনের কারণে, মানে যে সার্ভার থেকে আমি যেটা ডাউনলোড করতেছি সার্ভার ডাউনের কারণে হ্যাঁ, এরকম হইতে পারে। অনেক ক্ষেত্রে আমরা বড় বড় অনেক জিনিস আমাদের ডাউনলোডও করতে হইতে পারে, তখন আমরা ওই সময়টা ইউজ করব। ওকে, তারপরে আসেন দেখি এখানে আর কি আছে। ইন্টারনেট ইউজ, আমরা ইন্টারনেটটা ইউজ করি কি কি কারণে, এই জিনিসগুলো আমরা একটু বুঝি, যদিও আমরা জানি এই জিনিসগুলা, তারপরে আমরা একটু এখানে আবার দেখার চেষ্টা করি। আমরা কমিউনিকেশন বিল্ড করার জন্য, হ্যাঁ, যেটা আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হোক বা কিসের মাধ্যমে হোক, আমরা কমিউনিকেশনটা এখান থেকে বিল্ড করতে পারি, যেটা আমাদের ফ্রিল্যান্সারদের কাজে লাগবে। একটা ক্লায়েন্ট পর্যন্ত আমাদের যাওয়া, ক্লায়েন্টের সাথে আমাদের যে কমিউনিকেশনটা তৈরি করা, এটার জন্য আমরা ইন্টারনেটটাকে মাধ্যম হিসাবে নেব। আর এই জিনিসগুলো আমরা শিখতেছি এই জন্যে যে, যেহেতু আমরা কাজ করব, শুধু কম্পিউটার নিয়ে কাজ করলে আমাদের হবে না, আমাদের ইন্টারনেট সম্পর্কেও ধারণা থাকতে হবে, কারণ এটাই আমাদের একমাত্র মাধ্যম আমাদের ক্লায়েন্ট পর্যন্ত যাওয়ার, তাই না? সো আমরা এটা করতে পারি। রিসার্চ, একটু আগে আপনাকে বললাম যে আমাদের রিসার্চ একটা মাইন্ড থাকতে হবে, যে কোনো বিষয়ে, যে কোনো, আমার যে নিউক্লিয়ার নিয়ে গবেষণা করতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো ব্যাপারটা এখানে আমরা রিসার্চ করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। ওকে, তারপর কি এডুকেশন, বিভিন্ন ধরনের অনলাইন এডুকেশন আছে, বিভিন্ন টাইপের অনলাইন এডুকেশন আছে, যেটা আমরা কিসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারি, হ্যাঁ, অনলাইনের মাধ্যমে করতে পারি। ওকে, তারপর ফিনান্সিয়াল যে ব্যাপারটা আছে, ফিনান্সিয়াল ট্রানজাকশন, যেটা আমাদের কাজে লাগবে, তাই না? মানে আমাদের এই দেশ থেকে এই দেশে মানি ট্রান্সফারের ব্যাপারটা বা ওই কাজগুলা, ওইগুলার জন্য আমরা ইন্টারনেট ইউজ করি। ওকে, তারপর কি রিয়েল টাইম আপডেট। রিয়েল টাইম আপডেট মানে, ধরেন আমি যেটা সাধারণত বলে থাকি যে, আগে আমাদের এরকম হয়তো যে ঢাকায় একটা কিছু হয়েছে, মনে করেন ঢাকায় একটা মার্ডার হয়েছে, ওইটা ঘটছে হয়তো সকাল 10টায়, আমরা তখনকার দেখা যেত যে বিটিভিতে খবরগুলো ওইভাবে দেয় না। হ্যাঁ, বিটিভিতে আমরা খবর পাইতাম না, তবে বাসা বাসা খবর আসতো যে ঢাকায় কিছু একটা হয়েছে, ঢাকায় কিছু একটা হয়েছে। রাত্রের দিকে আর একটু বেশি পাওয়া যেত, ভয়েস অফ আমেরিকা শুনলে হয়তো আর একটু বোঝা যেত যে ঢাকা কিছু একটা হয়েছে। ওই খবরটা পাইতে পাইতে আমরা পরের দিন পেপার যখন আসতো, নিউজ পেপার সকাল 6টায়, ভোর 6টায়, তখন আমরা নিউজ পেপার পরে পুরো ব্যাপারটা বুঝতে পারতাম। বোঝা গেছে? এখন জিনিসটা এরকম না, ওই ট্রাম্প কি করতেছে ওইটা আমরা সাথে সাথে পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, কোথায় কি করতেছে, কোন দেশ থেকে কোন দেশটাকেও আমরা ভালো করে চিনি না, বাট ওইখানে কোনো একটা অঘটন ঘটছে, ওইটাও আমরা রিয়েল টাইম আপডেটের মাধ্যমে পেয়ে যাচ্ছি, ওই সময়ে ওই মুহূর্তেই আমরা পেয়ে যাচ্ছি, তাই না? কোনো না কোনো মাধ্যমে এই জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। এটাও আমরা পাচ্ছি কিভাবে, এই ইন্টারনেট নেটওয়ার্কের কারণে এটা আমরা পাচ্ছি।
তারপর ইউজ আমরা করতেছি যখন আমাদের অবসর সময়, লিজার বা অবসর সময় আমরা যখন থাকি, তখন আমরা কেউ হয়তো ফেসবুকিং করি, কেউ হয়তো স্পোর্টস দেখি, কেউ হয়তো সিরিয়াল দেখি, অনেক কিছু আছে, অথবা কেউ অন্য কোনো ব্যাপার নিয়ে আমরা বিজি থাকি। ওই অবসর সময়টাও আমরা ইন্টারনেটের মাধ্যমে কাটাই, ইন্টারনেট ইউজ করি। ওকে, তারপর কি অনলাইন বুকিং এর ব্যাপারটাও এরকম যে আমরা আগে যাইতে হয়তো, ট্রাভেলসে যাইতে হয়তো, গিয়ে আমাদের বাইরে কোনো দেশে যাইতে হইলে বুকিং করতে হইতো, তারপর ওই দেশে গিয়ে ওইখানে গিয়ে একটা হোটেল বুকিং দিতে হইতো, বা ওইখানের যে বাস আছে বা ট্রেন আছে ওইগুলোর বুকিং দিতে হইতো। এখন আমরা কি করতে পারি, ঘরে বসে অনলাইনের মাধ্যমে সবকিছু করে ফেলতে পারি। হ্যাঁ, কোন হোটেলে থাকবো, কতদিন থাকবো, এখান থেকে কোথায় যাব, ওইখানে কি থাকবে, পুরো ব্যাপারটা আমরা ঘরে বসে এখন ইন্টারনেটের মাধ্যমে করতে পারি। এটাও একটা আমাদের মাধ্যম ইন্টারনেট ইউজ করার জন্য। তারপর জব সার্চ, আগে আমরা পেপার দেখতাম যে চাকরি চাই এরকম, হ্যাঁ, এরকম নোটিশ থাকতো, ওইগুলা দেখে আমরা চাকরির ব্যাপারে নোটিশ পাইতাম। এখন অনলাইনের মাধ্যমে jobs.com আসে, অনেক 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 কিছু আছে, অনেক সাইট আছে, এখানে অনেক সাইটের মাধ্যমে আমরা জবগুলা পাই। আর আমরা যে ফ্রিল্যান্সার হব, ফ্রিল্যান্সার আমরা যে কাজগুলা পাবো ওইটাও কাইন্ড অফ জব, বুঝা গেছে? কেউ না কেউ ওইখানে এসে জব পোস্ট করতেছে যে আমার এই জিনিসটা দরকার, আমরা করে দিতেছি, সে কাজটা পাইলো, আমরা মানিটা পাইলাম, তাই না? সো এটাও একটা মাধ্যম, আমরা ইন্টারনেটের মাধ্যমে এই কাজগুলা করব, বা আমাদের ফ্রিল্যান্সিংটাও একটা কাইন্ড অফ জব এটা। ওকে, তারপর ব্লগিং জিনিসটা কি? ব্লগিং আমরা জানি যে ফেসবুকে আমরা অনেক কিছু লিখি, তাই না? অনেকে অনেক ধরনের কিছু লিখি, কেউ এসে কমেন্ট করে, লাইক করে, এরকম যায়। বাট ব্লগিং যে ব্যাপারটা এর থেকেও আর একটু ডিপ। ব্লগিং সাইট যেগুলো আছে ওইগুলাতে ওই রিলেটেড যে ধরনের সাইট হোক, যেমন আমরা মার্কেট প্লেসে কাজ করব, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস, ওইগুলার যে ব্লগগুলো আছে, ওরা যখন কিছু লিখে ওই রিলেটেড কাজগুলো আমাদের ফ্রিল্যান্সারদের নিয়ে কিছু লিখে, কারো কোনো এক্সপিরিয়েন্স হয়তো সে শেয়ার করতেছে, হয়তো চাচ্ছে আর কেউ এখানে এসে কি করুক, দেখুক, পড়ুক, এগুলা থেকে জানুক। হ্যাঁ, সো ব্লগ হইলো এরকম স্পেসিফিক কোনো ব্যাপার নিয়ে লেখা হয়, ওইগুলোর উপর কারো প্রবলেম সলভিং, কারো প্রবলেমে পড়লে ওই ব্যাপারগুলো লেখা হয়, যারা জানে তারা এখানে এসে কমেন্ট করে, আজেবাজে যে লাইক দিল কি দিল এই ধরনের ব্যাপারগুলো থাকে না, যেটা ফেসবুকে হয়, বাট ব্লগে এরকম হয় না। সো বিভিন্ন ধরনের সাইট যেগুলো আছে ওইগুলা থেকে, ওইগুলোর ব্লগিং সাইট থেকে আমরা অনেক অনেক ফায়দা পাইতে পারি। সো এই জিনিসগুলো আমরা ইউজ করি ইন্টারনেটের মাধ্যমে, তাই না? শপিং, তো শপিং আমরা ঘরে বসে করতে পারি এখন, যে কোনো ধরনের। এখন আর বিরিয়ানি রান্না করে খাইতে হয় না, অর্ডার দিলেই চলে আসে, তাই না? যে কোনো সময়। সো এরকম শপিং, পুরো শপিং ইন্টারনাল অথবা বাইরে থেকেও আমরা এই শপিং গুলা করতে পারি, তাই না? যে কোনো জায়গা থেকে আমরা শপিং গুলা করতে পারি, আর এটা করি আমরা ইন্টারনেটের মাধ্যমে। তারপর অনলাইন বুক, বিভিন্ন ধরনের অনলাইন পেইড আছে, ফ্রি আছে। হ্যাঁ, অনলাইন বুক আমরা ওইখান থেকে অনলাইন থেকে পড়তে পারি, যে কোনো বিষয়ে আমরা জানতে চাইলে ওই ধরনের বুকগুলো আমরা অনলাইনে পড়তে পারি। তারপর গুগল ট্রান্সলেটের ব্যাপারটা আসে এখানে। গুগল ট্রান্সলেট আমরা এরকম লিখতে পারি, ট্রান্সলেট টু বাংলা, ইংলিশ টু বাংলা এরকম, অথবা গুগল ট্রান্সলেট লিখে আমরা রাখতে পারি। এই জিনিসটা আমাদের প্রচুর কাজে লাগবে, বুঝতে পারছেন? আমাদের ফ্রিল্যান্সারদের জন্য খুবই প্রয়োজনীয় এটা। ধরেন একজন ক্লায়েন্ট, সে আমাকে কিছু ডিসক্রিপশন দিছে, ডেফিনেটলি আমরা ডিসক্রিপশন ছাড়া কাজ করব না। সে একটা বিজনেস কার্ড বানাবে, সে একটা ডিসক্রিপশন দিছে। যদি আমরা ইংলিশ কোর্স করছি সবাই, তাই না? আমরা বুঝতে পারতেছি যে সে কি লিখছে, তারপরেও হয়তো দু একটা শব্দ আমরা ভালো করে বুঝতে পারতেছি না, যে ওই শব্দটা আসলে আমি তো বুঝলাম এটা, আর কোনো মিনিং আছে কিনা। তখন আমি কি করব, ওই জিনিসটাকে গুগল ট্রান্সলেটে নিয়ে এসে আমরা ট্রান্সলেট টু বাংলা এরকম কি দেখায় দেব, যে ইংলিশ থেকে এখানে লিখবো, এখানে দেখাবে। যেমন আমরা এখানে লিখলাম, এটার মানে কি ওইখানে দেখালো। এটা হলো একটা। এই জিনিসটা আমরা সব সময় করব। এই সমস্যাটা আমাদের আসবে, বিভিন্ন ওয়ার্ড আমাদের সামনে আসবে, হয়তো আমি এটা জানি, তারপরেও আমাকে আরেকটু স্পেসিফিক ওয়েতে বুঝতে হবে, এখান থেকে আমরা দেখব। ওকে, তারপর আরো ব্যাপার আছে। ধরেন ক্লায়েন্ট আমার হইলো স্প্যানিশ, সে আমাকে বললো বিজনেস কার্ড বানানোর জন্য দুই দিকে দুই ইনফরমেশন দেওয়ার জন্য, একদিকে থাকবে ইংলিশ আর একদিকে থাকবে স্প্যানিশ। এখন সে হয়তো স্প্যানিশটা আমাকে দিল,
ইংলিশটা দিল না, অথবা ইংলিশটা দিল স্প্যানিশটা সে দিল না, ভুলে গেল, তাই না? তখন আমাকে এই গুগল ট্রান্সলেটের সহায়তা নিতে হবে, নিয়ে ওইগুলা ট্রান্সলেট করে ডেফিনেটলি তাকে আমরা কি করব, বলবো যে তোমার যদি ঠিক থাকে সবকিছু ওকে করে দাও, কোনো মিস্টেক থাকলে দেখায় দাও, আমি রিভিশন দিয়ে দেবো। এই যে কাজগুলো আমাদের দরকার, এই কাজগুলোর জন্য আমাদের এই গুগল ট্রান্সলেটটা খুবই জরুরি। এই জিনিসটা মাথায় গেঁথে রেখে দেন যে আমরা যখনই এ ধরনের সিচুয়েশনে পড়বো, প্রথমেই কাউকে জিজ্ঞেস করার আগে গুগলকে জিজ্ঞেস করব। জানে না এমন কোনো আনসার সোফার নাই গুগলের কাছে যেগুলা যে জানে না গুগল, বাস আমাকে খুঁজে নিতে হবে, আমাকে বাইর করে নিতে হবে যে আমি কি চাচ্ছি। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, তারপরে আসেন গুগল ম্যাপ। গুগল ম্যাপের ব্যাপারটা আমরা দেখি। হ্যাঁ, গুগল ম্যাপ, গুগল ম্যাপ চেনেন? ওকে, আপনারা চেনেন, আজকে আর একটু ভালো করে চিনবেন। মোটামুটি সব মোবাইলেই আছে এখন, তাই না? সব ডিভাইসেই আছে। সো ওই ব্যাপারটা আমরা আর একটু ভালো করে দেখি। গুগল ম্যাপে যাই আমরা, ম্যাপ লিখে সার্চ দিলেই আসবে, গুগল ম্যাপই আসবে। ওকে, গুগল ম্যাপে আসলাম। আমাদের গুগল ম্যাপ কি জন্য কাজে লাগবে? লোকেশন বা যে কোনো জায়গায় আমরা জানার জন্য, হ্যাঁ, ব্যক্তিগতভাবে বা আমরা ঘরে বসেও কোনো কাজ করার জন্য, কোথাও যাব, যেমন আপনি আপনার ফ্রেন্ডকে এখন বললেন টাইম সাইটিতে যাওয়ার জন্য, সে চিনতেছে না কোথায়, হয়তো সিলেটে আসেই নাই এর আগে, এরকম হইতে পারে, তখন আপনি তাকে দেখায় দিতে পারেন এভাবে গিয়ে ওইখানে গেলে তুমি পেয়ে যাবা। অথবা কোনো কাজ আপনি কোথাও বাইরে হবেন, এখানে আপনি আর আগে আসেন নাই, এই জায়গাটাও আপনি বাইরানোর আগে আগে আমরা কি করতাম, চলে আসতাম। যেমন নয়া সড়কে আমাকে বলছে একটা কাজ করার জন্য, হ্যাঁ, এখন নয়া সড়কে গিয়ে ওইটা খুঁজতাম, একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে। এখন আর এই জিনিসগুলা করতে হবে না, এগুলো আমরা এই গুগল ম্যাপের মাধ্যমে করে ফেলতে পারি। আরো অনেক ব্যাপার আছে, এই জিনিসগুলো আমরা প্রথমে দেখি। এই যে দেখেন, এখানে সিলেটের পুরো ব্যাপারটা দেখাচ্ছে। আপনি যখন স্ক্রল হুইলটা যখন আপ এন্ড ডাউন করবেন, তখন এটা ছোট এবং বড় হইতে থাকবে। সো এখন আমরা সিলেটে ছিলাম, এখন বাংলাদেশের মধ্যে চলে আসতেছি, সেখানে একটু সময় নেবে ব্যাপারটা। এই যে দেখেন, এখন আর একটু বড় হয়ে গেছে। এরকম করে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো শহর সম্পর্কে জানতে চান, আপনি এখানে যাইতে পারবেন, স্ক্রল করে যাইতে পারবেন, ক্লিক করে যাইতে পারবেন। আমরা আগের মতো চলে আসি আমাদের যেখানে ছিল ওই পজিশনের মতো। ওকে, এখানে দেখেন কিছু জিনিস দেখাচ্ছে, কেএফসি সিলেট, তার মানে কি, যে জিন্দাবাজার আশেপাশে, ওই যে জিন্দাবাজার যে কেএফসিটা আছে, ওই কেএফসি, পাঁচ ভাই রেস্টুরেন্ট, অনেক কিছু এখানে পাবেন আপনি। ওকে, তারপরে ধরেন এইটা আমরা কোন কোন কাজে লাগাবো এটা দেখি। প্রথমে ডাইরেকশনে যাই, ডাইরেকশনে গিয়ে আমরা এখানে দিয়ে দিলাম স্পেসিফিক, ধরেন আম্বরখানা থেকে আমরা আসব কোথায়, সিটি সেন্টার, মনে করেন সিটি সেন্টারে আসবো। সিলেট সিটি সেন্টার, হেড স্কুল হাইট। ওকে, এই রাস্তাটা আমরা আসব আম্বরখানা থেকে সিটি সেন্টার, এই জায়গাটা আমরা কতটুকু সময় নেব দেখেন। ওয়াকিং ওয়েতে সে সময় নিতেছে 17 মিনিট, তাই না? 17 মিনিট লাগবে। সে যদি গাড়ি দিয়ে আসে কত মিনিট লাগবে? 7 মিনিট লাগবে। বোঝা গেছে? ট্রেন আছে, প্লেন আছে, আমরা এখান থেকে আসতে ট্রেনের দরকার হবে না। ওকে, আচ্ছা, তার মানে এখানে দিছে কেন, আমরা অন্য কোনো দেশেও যাইতে পারি, তাই না? কক্সবাজার যাইতে পারি, সিঙ্গাপুর যাইতে পারি, ইউএস যাইতে পারি, ওইগুলা। সো তখন এইগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। ওয়াকিং ওয়েটা যখন আমরা এরকম সিলেক্ট করব, ধরেন এই রাস্তা দিয়ে আসলে আমার কত মিনিট, 17 মিনিট। আমি এই পয়েন্টটাকে এখানে নিয়ে গেলাম, অন্য কোনো রাস্তায় যে বাইপাস রাস্তা হয় এদিকে ঘুরে যদি আসি আমি, তাহলে আমার কত সময় লাগবে? 24 মিনিট। এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখান থেকে মডিফাই করতে পারতেছি, তাই না? যদি কোনো কারণে আমাদের অন্য রাস্তা দিয়ে যাইতে হয়, তখন আমাদের কিভাবে আসতে হবে, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। ওকে, এই গেল এটার ব্যাপার। যে কোনো জায়গা আপনি এখানে লিখে সার্চ দিবেন, ওই পুরো ব্যাপারটা এখানে দেখাবে। এখান থেকে আমরা ডাইরেকশন থেকে বাইরে যাই, আরো কিছু ব্যাপার আছে, ওইগুলো দেখি। এখানে যখন ক্লিক করব, এখন ম্যাপ ভিউ দেখতেছি, এখন আমরা চলে যাই স্যাটেলাইট ভিউতে। স্যাটেলাইট ভিউতে যখন যাব, পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে।
এখানে আমাদের একটা গ্রাফের মাধ্যমে, একটা পিকচারের মাধ্যমে দেখায় দেয়া হবে যে কোথায় আমাদের কি আছে। এই যে দেখেন এখানে রেস্টুরেন্ট আছে কি, রেস্টুরেন্ট এন্ড কফি, কি রেস্টুরেন্ট আছে, কারাগার রেস্টুরেন্ট। হ্যাঁ, রিসেন্টলি ওরা শুরু করছিল, খুবই ভালো আসছিল। কিসের আগে? করোনার আগে। করোনা আমাদেরকে অনেক পিছিয়ে দিচ্ছে, তাই না? এই যে দেখেন আস্তে আস্তে একটা পর্যায়ে আমরা চলে আসছি কোথায়? স্ট্রিট ভিউতে। এখন যখন আসছি এখানে পুরো ব্যাপারটা দেখেন কিভাবে আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি, ওয়ালটন, সাউথ ইস্ট ব্যাংক। এই যে দেখেন কারাগার রেস্টুরেন্টে কোথায় আমরা এখানে খুঁজে পাবো, যদি আমাদের এখানে কি করা আপডেট করা থাকে। ওকে, আদারওয়াইজ আমরা খুঁজে পাবো না। এই ব্যাপারটা কিভাবে ঘটলো? হ্যাঁ, আমরা ওইখানে যাইলাম, যাওয়ার পর এখান থেকে জাস্ট ভিউতে চলে আসলাম। এখন আপনি এই যে কারাগার রেস্টুরেন্টটা এখানে আসে, এই জায়গাটা বা আলপাইন, যেমন আলপাইনে আসি আমরা, হ্যাঁ আলপাইন আসে এখানে, আমরা হয়তো এদিকে গেলে কোথায় যাব? চুয়াট্টাতে যাব, তাই না? চুয়াট্টাতে আমরা এখানে বলে দিতে পারি যে চুয়াট্টা থেকে তুমি গিয়ে এরকম, অথবা তুমি যদি এই নয়া সড়ক থেকে আসো তাহলে এই রাস্তা হয়ে এদিকে আসবে, এরকম গিয়ে এখানে গেলে তুমি আলপাইন রেস্টুরেন্টটাকে পাবে। বুঝা গেছে? আলপাইন রেস্টুরেন্টটাকে পাবে। এখন আমরা এটা চাইলাম না, চাইলাম যে না আমি এখানে না, নয়া সড়ক দিয়ে গিয়ে ওইখানে স্টেডিয়াম মার্কেট, ওইখানে গিয়ে কিছু একটা দেখে আসি, তাই না? তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করি, ক্লিক করে যাই, এই যে চুয়াট্টা পয়েন্টে চলে আসলাম। চুয়াট্টা পয়েন্টে এখানে চলে আসলাম। এইদিকে গেলে আমরা টাইম সাইটিতে যাব, আর এদিকে গেলে আমরা কোথায় যাব? স্টেডিয়াম যাব। আমরা স্টেডিয়ামে কোনো কাজে যদি দরকার হয় আমাদের, ডাক্তার দেখাবো বা এই ধরনের কিছু, ডাক্তারটা কোথায় বসে কোন সাইডে আসে এগুলো যদি বলে দেয় তাহলে আমরা এখানে যাইতে পারি। গিয়ে এখন দেখেন স্টেডিয়াম চলে আসছে, তাই না? কবি নজরুল অডিটোরিয়াম, ওই যে স্টেডিয়ামে চলে আসছে। সেইখানে খুব সহজে এখন আমরা লোকেশন গুলা দেখাই দিতে পারবো যে কাউকে এরকম। সেম ওয়েতে আপনার ক্লায়েন্ট আমাদের কি কাজে লাগবে, এটা তো ব্যক্তিগতভাবে কাজে লাগবে। আপনার ক্লায়েন্ট এখন আপনাকে একটা কাজ দিছে, একটা লোগো ডিজাইন করতে দিছে, হ্যাঁ লোগো ডিজাইন করে বলছে যে এই ধরনের কাজ করে দেওয়ার জন্য। আপনি কি করতে পারেন, আর একটু রিসার্চফুল মাইন্ড হইতে পারে আপনার, তার অ্যাড্রেসটা আপনার কাছে জানা আছে, তার অ্যাড্রেসটা দিয়ে এখানে গুগল ম্যাপে গিয়ে আপনি তার আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো আছে ওই রেস্টুরেন্ট গুলো এখানে দেখলেন যে কিভাবে সে ওরা কি ইউজ করতেছে লোগো, ওই ধরনের রেস্টুরেন্ট গুলোতে কি ধরনের লোগো ইউজ করতেছে, ওইগুলা দেখে আপনি কিন্তু আরো স্পেসিফিক একটা আইডিয়া পেয়ে গেলেন। অন্যদের থেকে কিন্তু আপনি এখানে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলেন। সো এরকম করে এই ম্যাপটাকে ইউজ করে আপনারা ওইখানে যাইতে পারেন। বিশ্বের যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন। ওইখানে গিয়ে আপনি যে কোনো স্ট্রিট, যে কোনো রেস্টুরেন্ট, আপনাদের যদি আত্মীয় কেউ থাকেন ইউরোপ আমেরিকা কোথায়, লন্ডন যদি থাকে, তাহলে আপনারা কি করতে পারেন, ওদের অ্যাড্রেসটা নিয়ে আজকে গিয়ে গুগল সার্চ করে ওদের হোম টাউনে গিয়ে ওদের রেস্টুরেন্টে গিয়ে আপনি দেখে আসতে পারবেন, তাই না? ইচ্ছা মতো। ইভেন আজকে আরো যেটা করবেন, আপনাদের আশেপাশে, আপনাদের বাড়ির আশেপাশে যাবেন, গিয়ে দেখবেন যে কতটুকু পর্যন্ত আপনাদের ঘরের দেখা যায় ওই ব্যাপারটা। এই ব্যাপারটা ঘটতেছে কিভাবে আমি প্রথমে বলে দেই। এটা কিভাবে ঘটতেছে? এটা ঘটতেছে গুগল একটা স্যাটেলাইট ক্যামেরা, অনেক পাওয়ারফুল স্যাটেলাইট ক্যামেরা নিয়ে গাড়ি দিয়ে ঘুরতেছে, বুঝা গেছে? যতটা এরিয়া কভার করছে তার ক্যামেরা ততটুকুই এখানে রেকর্ড হয়ে গেছে, যেটা এখানে আছে। ওইটা কবে গেছে অনেক সময় দেখা যায় এখানে 2015 আই গেস লাস্ট গেছিল ওরা, হ্যাঁ তারপরে আর আপডেট হয় নাই। আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখন কিন্তু এই অবস্থানে আর নাই, অনেক চেঞ্জেস হয়েছে, তাই না? এগুলাতে অনেক চেঞ্জেস হয়েছে। তো জানি না রিসেন্টলি আপডেট করছে কিনা ওরা। হ্যাঁ, এখন গুগল যেদিক গেছে ওই দিক কভার করছে। ওই গাড়িটা কোথায় আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন গুগলের গাড়িটা দেখা যাচ্ছে, এই যে দেখেন লুকিং ভিউ কি আপনার গ্লাস যেটা আছে ওইটা, আর এই যে ক্যামেরাটা রাখা উনি আছেন সাথে, তাই না? এই গাড়ির পেছন দিক। সো এই গাড়িটা যতদিক গেছে, যতটুকু জায়গা কভার করছে ততটুকু জায়গা আমরা এখানে পাবো, ক্যামেরাটা যতটুকু গেছে। ইউরোপ আমেরিকাতে কোনো কোনো জায়গায় আপনি বড় বড় সুপার মল গুলো যেগুলো আছে ওগুলোতে ভিতরে গিয়ে ঢুকে আসতে পারবেন, প্রত্যেকটা কিসের মধ্যে রাখা আছে আপনি আইটেম গুলোও দেখে আসতে পারবেন, এরকম কি আছে। ওকে, সো এই যে দেখেন এরা অমর হয়ে গেছে, তাই না? আজকে আজকে আপনি কি করতে পারেন, আপনার আশেপাশে গিয়ে এরকম সার্চ করে
তারপর এরকম দেখতে পারেন, আরে আব্দুল চাচা না, আপনি চিনে ফেলতে পারেন কাউকে, আসে না আপনার আশেপাশে কাউকে না কাউকে পাইছে, তাই না? তো এরকম চিনে ফেলতে পারেন, হ্যাঁ চিনে ফেলে দেখতে পারবেন। তো দেখেন হয়তো আপনাকেও খুঁজে পাইতে পারেন, আপনি বলতে পারেন না। ওকে, সেগুলো জি না না না, এটা 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 পিকচার যখন গেছে গাড়ি তখনকার পিকচার গুলো ওরা নিয়ে গেছে। আর দেখেন সবগুলা ফেস আপনি ব্লার করা পাবেন, এগুলা দেখতে পাবেন না, কারণ এগুলা ইস্যু হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য ফেসটা সবসময় ওরা ব্লার করে দেয়, এটা দেখতে পাবেন না। ওকে, এই হইলো ব্যাপারটা গুগল ম্যাপের ব্যাপার। আরো ব্যাপার আছে, আমরা দেখি। ওকে, সো এরকম আমরা দেখতে পাবো। তারপর আমরা ট্রাফিকে যাই, ট্রাফিকে গেলে আরো কিছু জিনিস আমরা দেখতে পাবো। দেখি ট্রাফিক স্যাটেলাইট, হ্যাঁ ট্রাফিক এই যে আসতে সময় নিতেছে। এখন আপনি এই অবস্থায়, এখন যখন আসেন আপনি মনে করেন কোনো একটা জায়গায় যাবেন, খুব দ্রুত আপনাকে যাইতে হবে, তাই না? এখন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কোথায়, এটা লাইভ দেখাচ্ছে কোথায় আপনার এই মুহূর্তে রাশ কতটুকু আসে, কোন রাস্তা দিয়ে আপনি গেলে, ধরেন এখানে যাবেন, কোন রাস্তা দিয়ে আপনি গেলে খুব তাড়াতাড়ি যেতে পারবেন, আপনার খুব প্রয়োজন এখন দ্রুত যাওয়ার, সেখানে দেখেন ফাস্ট, মানে ওইদিকে এখন রাশ কম, ভিড় কম, একদম ফ্রি রাস্তা আছে। তারপর এরকম আস্তে আস্তে যখন ডিপ হয়ে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ওই রাস্তাগুলো এখন রাশ আছে, প্রচুর রাশ আছে, বোঝা গেছে? সেখানে গেলে আপনার সময় অনেক বেশি লাগবে। এরকম করেও আপনি দেখতে পারবেন আপনার সফরটাকে বা আপনার কাজটাকে আরো দ্রুত করে ফেলতে পারবেন, যে কোনো জায়গায় যাওয়া আসার ব্যাপারটা। ওকে, আশা করি ব্যাপারগুলো বুঝতে পারতেছেন আপনারা। ওকে, সো আমাদের যদি কখনো গুগল ম্যাপের প্রয়োজন পড়ে, এই ধরনের জিনিসের প্রয়োজন পড়ে, তখন আমরা গুগল ম্যাপটা এখান থেকে ইউজ করব। ওকে, আচ্ছা তারপরে আসেন আমরা এখন দেখি যে ব্রাউজার গুলা নিয়ে কথা বলি। আপনাদের ক্রোম এবং ফায়ারফক্স এগুলো আছে? আপনাদের ব্রাউজার আছে সবার? ক্রোম এবং ব্রাউজার ফায়ারফক্স, ফায়ারফক্স নাই না? ফায়ারফক্সটা খুবই আমাদের জন্য উপকারী একটা সফটওয়্যার, ওইটাও কি করে নেবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করা খুবই সহজ, ফায়ারফক্স ডাউনলোড লিখে সার্চ দেবেন, নাকি দেখায় দিতে হবে? আমার মনে হয় না এটা দেখায় দেওয়ার দরকার আছে। হ্যাঁ, আমরা জি পারবেন, তাই না? উনাকে একটু কনফিউজ মনে হচ্ছে, আপনি কি কনফিউজ? একটু কনফিউজ, আচ্ছা। আমরা এখানে ফায়ারফক্স দিয়ে তো ফায়ারফক্স নামানো যাবে না, আমরা এটাকে ইনস্টল করে ফেলি, আনপিন করে ফেলি, আনপিন করে এটাকে ইনস্টল করে ফেলি। ক্রোম কোথায়, এটা ইনস্টল করে ফেলি। ওকে, জি দাঁড়ান 1 মিনিট। also delete your browsing data, এটা আমরা ডিলিট করতে পারি অথবা রেখে দিতে পারি। রেখে দিলাম, আমাদের যদি কোনো ইনফরমেশন থাকে এখানে এটা থেকে গেল, আর আমি চাইলে একদম ফ্রেশ করে ফেলতে পারি। আমরা সো ক্রোমটা এখান থেকে চলে গেছে, তাই না? এখন আসেন আমরা ক্রোম লিখে সার্চ দিলাম, ডাউনলোড লিখতে পারি, অথবা ডাউনলোড, এই যে দেখেন ফর পিসি উইন্ডো, ক্রোম ডাউনলোড ফর পিসি উইন্ডো। স্যার আপনি বুঝতেছেন, আপনার জন্যই এটা দেখাচ্ছি। ওকে, কারণ আমরা সবাই এরকম থাকতে হবে, যে জিনিসগুলো বুঝতে হবে। সো ডাউনলোড google.com থেকে আমরা এটা যাব, গিয়ে ডাউনলোড ক্রোম, এখান থেকে আমরা দেব। ওকে, সো একটা সফটওয়্যার এখানে কি হবে, এটা থেকে গিয়ে আমাদের ডাউনলোডটা করতে হবে। সো আমরা কোথা থেকে যাব, এই ডাউনলোড অপশন আছে, এখানে গিয়ে এটা কমপ্লিট হয়ে গেছে, এই ফোল্ডারে ক্লিক করলে আমাদের লোকেশনে নিয়ে যাবে, অথবা এই লোকেশনটা আমরা এই যে ফোল্ডারে যে অপশন আছে এখানে গিয়ে রাইট সাইডে ডাউনলোডসে গেলে আমরা এখানে পাবো। ওকে, সো এখানে গিয়ে এই সফটওয়্যারটা রাইট ক্লিক করে রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর,
এটা দেব, দেওয়ার পর ইয়েস, সো এটা কানেক্ট করবে, কানেক্ট করে ওইখান থেকে যখন পেয়ে যাবে ডাউনলোড করে ফেলবে। দেখেন খুবই সিম্পল জিনিস। সেম ওয়েতে আপনি ফায়ারফক্স বা অন্য যে কোনো ব্রাউজার যদি আপনার অপেরা মিনি, জি না এগুলা কি হবে না, এগুলা কিছু করতে হবে না এগুলো। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে, বুঝা গেছে? এতটাই সিম্পল স্যার, খুবই সিম্পল জিনিস। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আর সমস্যা হবে না? হবে না, ভেরি গুড। এখন আসেন, এই যে ফায়ারফক্স আমরা ইউজ করতেছি, কেন আমি বলতেছি ফায়ারফক্স আমরা দুটোই রাখবো, বুঝা গেছে? বাট দুটো একসাথে ইউজ করব কম। কারণ কি, আমরা যখন একটা সফটওয়্যার চালু করব, ক্রোম চালু করব, ফায়ারফক্স চালু করব, অনেক বেশি র্যাম কনজিউম করবে। কিছু কিছু সফটওয়্যার আছে যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো অনেক বেশি র্যাম কনজিউম করে। এর সাথে যদি আমরা বাকি এই দুইটা, আপনার স্পেশালি ক্রোমটা অনেক জায়গা নেয়, হ্যাঁ। সো এইগুলা যখন একসাথে চালু রাখবো তখন আমাদের পারফরমেন্স কিছু স্লো হইতে পারে। যদি আমরা দেখি এরকম কিছু করতেছে, তাহলে আমরা যেটা অপ্রয়োজনীয় ওইটা বন্ধ করে রেখে দেবো। ওকে, আর যদি আমার কনফিগারেশন ভালো হয়, র্যাম যদি 8 GB হয় মিনিমাম, তাইলে আমরা মাল্টিটাস্কিং করতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তো আমরা এখানে কিছু সেটিংস দেখি। এই যে ব্রাউজার আমরা ইউজ করতেছি, যে কোনো কিছু ব্রাউজ করার জন্য আমরা এই ব্রাউজারগুলো ইউজ করি, তাই না? সো আমরা এখানে কিছু সেটিংস দেখি। এখানে যে হামবার্গার আইকন দেখতেছি আমরা, অথবা তিনটা দাগ দেখতেছি আমরা, তাই না? এখানে গিয়ে আমরা মেনু পাবো, এখানে অনেক অপশন আছে। প্রথমে আসেন আমরা অপশনে যাই, অপশনে গিয়ে ব্যাপারগুলো দেখে আসি। অপশনে যখন আমরা যাব তখন আমাদের এখানে জেনারেলে নিয়ে আসবে। জেনারেলে অনেক কিছু আসে, দেখেন স্টার্টআপ, এগুলো দরকার পড়বে না আমাদের। ল্যাঙ্গুয়েজ ডিফল্ট দেয়া আছে, এটাও দরকার পড়বে না। আমরা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই, আমার মনে হয় না এখানে। এটা ফন্ট দেয়া আছে, ফন্ট চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এগুলা ফ্যান্সি জিনিস, এগুলা আমাদের লুক চেঞ্জ করার জন্য, আমাদের দরকার হলে আমরা দেখতে পারি। কালার এখান থেকে আমরা কি করতে পারি, টেক্সটের কালার কি হবে, তারপর ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, লিংকের কালার কি হবে, এই জিনিসগুলো এখান থেকে আমরা দেখে দিতে পারি। সেগুলো খুব বেশি দরকার পড়বে না, আমরা ইউজও করবো না ওইগুলা। ইউনাইটেড স্টেট এটাও থাকবে। ফাইল অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশন ডাউনলোডস, আমরা কোনো কিছু ডাউনলোড করতেছি, ডাউনলোডসে চলে যাচ্ছে, তাই না? সরাসরি ওইখানে চলে যাচ্ছে। এটা কিভাবে যাচ্ছে আমরা দেখাইয়া দিছি। এই জন্য আমরা যদি অন্য কোনো লোকেশন দেখাইয়া দেই, ডাউনলোড যখন করব তখন ওই ফাইলটা অন্য লোকেশনে যাবে। ধরেন আমার সি ব্রাউজারটাকে আমি অত বিজি রাখতে চাচ্ছি না, যেটা আমার অপারেটিং ব্রাউজার, তখন আমি কি ডাউনলোড গুলা অন্য জায়গায় দিয়ে দিতে পারি। তখন যতই ডাউনলোড করি ওইখানে বিজি হবে, সিটা অত বিজি হবে না। এটা যদি করে দেই, একটু সমস্যায় আমরা পড়বো। যত সহজে আমরা খুঁজে পাইতেছি, তখন হয়তো লোকেশনটা এখানে খুঁজে বাইর করতে হবে, অথবা কুইক অ্যাক্সেস ওইখানে পিন করে রেখে দিতে হবে ওই ফোল্ডারটা। সো আমরা এটা কিভাবে করে দিতে পারি, সেভ টু ব্রাউজ করে এখানে দেখেন এখন এই লোকেশনে দেয়া আছে, আমরা অন্য কোনো লোকেশন এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলে তখন যখন ডাউনলোড করব ওই জায়গায় চলে যাবে। বুঝা গেছে? ওকে, সো এটা গেল। আর আপনি যদি অলওয়েজ আস্ক তখন এটা দিয়ে দেন, তখন একটা ঝামেলা হবে, প্রতিবার ডাউনলোড করার সময় আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাবে, তখন আপনি প্রতিবার দেখায় দিতে হবে যে ওইখানে যাও, এরকম। সো এটা দিয়ে দিতে পারেন। আপনি মনে করেন যদি কোনোটা স্পেসিফিক কোনো জায়গায় রাখবেন এরকম, তাইলে এখান থেকে দেখায় দিতে পারেন। তারপর অ্যাপ্লিকেশন ইউজ, এগুলো দরকার পড়বে না। আপডেট, আপনি যদি কোনো কারণে আপডেট করতে চান, যেটা আপনার ব্রাউজারটা আসে, এগুলো অটোমেটিক্যালি নিয়ে নেয় সাধারণত। এখানে দেখেন অটোমেটিক্যালি দেয়া আছে। আপনি যদি চেক ফর আপডেট বা এই ধরনের কিছু চেঞ্জ দেন, তাইলে অন্য ব্যাপার। আর এটা যখন থাকবে, তখন আপনি ব্রাউজার যখন অন করবেন তখনই আপডেট নোটিফিকেশনটা আপনাকে দিয়ে দেবে। আপনি ওকে করে দিলে আপডেট করে ওইটা চালু হবে। ওকে, আর যদি আপডেট না করা থাকে তাহলে এখানে চেক ফর আপডেটস এখানে করে দেখতে পারেন। তখন আপনার যদি আপডেট করা না থাকে তাইলে আপনাকে আপডেট অপশনটা দিয়ে দেবে, আপনি আপডেট করে নেবেন। আর শো আপডেট হিস্ট্রি, কবে কবে আপডেট করছেন ওই জিনিসটা এখানে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর এখানে আর কিছু নাই। ওকে,
হোমে যাই, আমরা জেনারেলি এই ব্যাপারগুলো ছিল, অন্য জায়গায় যাই। হোম পেজগুলা, হোম পেজ আর নিউ উইন্ডো, ওই ব্যাপারগুলো এখানে কি। হোম পেজে আমাদের কাস্টম ইউআরএল যদি দেয়া থাকে, ব্ল্যাঙ্ক পেজ যদি দেয়া থাকে, ফায়ারফক্স ডিফল্ট যদি দেয়া থাকে, এইগুলা সো কাস্টম দেয়া আসে। এখানে আমরা যখন হোমে যাই তখন কি আসে, এটা চলে আসে, এটা আমরা কাস্টম দেয়া আসে, এই জন্য এটা চলে আসলো। আমরা এখান থেকে সরি এটা বন্ধ করি, এখান থেকে এটাও বন্ধ করি, বন্ধ করে দিয়ে এখানে আমরা এখন দিয়ে দেই কাস্টম না, আমরা দিয়ে দেই ফায়ারফক্স ডিফল্ট। এখন ফায়ারফক্স ডিফল্ট যেটা আসে ওইটাতে চলে আসবে, দেখেন এটাতে চলে আসছে। ক্লিয়ার স্যার? সো আমরা চাইলে এটাকে ব্ল্যাঙ্ক পেজ করে দিতে পারি, যে কোনো কিছু আসবে না। আমি যখন কোনো হোমে যাব, হোমে গেলে কোনো কিছু আসবে না, একদম ব্ল্যাঙ্ক থাকবে। আমরা এটাকে এইভাবেও করতে পারি। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। সাধারণত ফায়ারফক্স হোম যেটা আছে ডিফল্ট ওইটাই দেয়া থাকবে। ওকে, নিউ ট্যাব, আমরা যখন নতুন ট্যাব নেই কি হবে ওইটাও এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। যেমন নিউ ট্যাবে এখানে প্লাস সাইন আছে না, প্লাস সাইনে ক্লিক করলেই একটা নিউ ট্যাব চলে আসবে। হ্যাঁ, সো নিউ ট্যাব কি আসে এখন, ওই কাস্টম ডিফাইন বা যেটা সরি গুগল ডিফল্ট যেটা আছে, ফায়ারফক্স ডিফল্ট যেটা আছে ওইটা আপনি চাইলে ব্ল্যাঙ্কও রাখতে পারেন। সেম ওয়েতে আগেরটা যেরকম কাজ করছে এরকম তিনটা অপশন এখানেও পাবেন, যে কোনো দুইটা আছে এখানে, কাস্টমটা দেয়া যায় না, সো এগুলো এখানে রেখে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমি এটা বন্ধ করি। আচ্ছা, তারপর এখানে আসে ফায়ারফক্স হোম কন্টেন্ট। হোমের মধ্যে কি কি থাকবে, যে হোম যেগুলো আসে এগুলাতে কি থাকবে ওই ব্যাপারগুলো দেখি। টপ সাইটেড, যেগুলো আমরা সবসময় ভিজিট করি ওই টপ সাইটগুলো এখানে আপনার দেখাবে কতটা রোতে দেখাবে, ওই জিনিসগুলো আমি দেখাই। এখানে আমি ওই যে আসলাম হোম অপশনে, টপ সাইট দেখা যাচ্ছে, একটা রোতে দেখা যাচ্ছে, তার মানে এখানে আমরা এক রো দিছি, আমরা দুইটা রো দিলে দুইটা রোতে দেখা যাবে। দেখেন দুইটা রোতে টপ সাইট গুলা দেখা যাচ্ছে। সো আমরা এগুলা এখান থেকে জেনারেট করতে পারি, আমরা যদি প্রয়োজন পড়ে। এগুলো আসলে খুব বেশি প্রয়োজনীয় না, বাট এরকম হইতে পারে এগুলো আমাদের এজন্য হ্যান্ডি। যেমন আমি গ্রাফিক রিভার এখানে গিয়ে লিখো সার্চ করো, এগুলো দরকার হইলো না, খুব সহজে আমি এখানে ক্লিক করলাম, গ্রাফিক রিভারে ঢুকে গেল। আমরা যে সাইটগুলো ভিজিট করে বেশি ওইখানে এগুলা দেখাবে। ওকে, হাইলাইট, আমরা যে কাজ করছি ওই হাইলাইট গুলা এখানে দেখাচ্ছে। দেখেন রিসেন্টলি আমরা এই কাজগুলা করছি, এখানে হাইলাইট হিসাবে দেখাচ্ছে। ওইটাও আমরা রো বাড়ায় দিতে পারি, বেশি রো দিয়ে দিতে পারি এখানে। ওকে, এই গেল এটার ব্যাপারটা। তারপর সার্চের ব্যাপারটা আসেন। সার্চের ব্যাপারটা হইলো, সার্চের যে বারটা আমরা দেখতেছি, সার্চ বার এটা, এটা দেখেন পূর্বের যে বারটা আসিল এটা অন্যরকম আসিল। এক জায়গায় ইউআরএল লিখতে হইতো ফুল অ্যাড্রেসটা, আর এক জায়গায় শর্ট অ্যাড্রেসটা লিখেও সার্চ দেওয়া যেত যে কোনো স্পেসিফিক কিছু। এটা আগের ভার্সন ছিল, আর নতুনটা নিয়ে আসছে এক জায়গার মধ্যে সবগুলা করে ফেলছে। এখানে আমরা পুরো ইউআরএলটা না দিলেও যে কোনো কিছু লিখে সার্চ দিলেও এখানে আমাদের সার্চ অপশনটা দেখাচ্ছে, আর ইউআরএল দিলে সরাসরি ওই অ্যাড্রেসে চলে যাচ্ছে, তাই না? ওকে, সো এখানে আপনি চাইলে পুরোনোটা এখানে নিয়ে আসতে পারেন, পুরোনোটা দরকার পড়বে না, আমাদের যেটা আছে ওইটাই থাক। ওকে, ডিফল্ট সার্চ ইঞ্জিন, এটা একটা ইম্পর্টেন্ট। আমাদের যদি কোনো কারণে কোনো জায়গায় চেঞ্জ করতে হয় সার্চ ইঞ্জিন, আমরা এখন কিন্তু সার্চ দিলে কোথায় আসে, গুগলে আসে, তাই না? যেমন আমরা ফ্লাওয়ার লিখলাম, ফ্লাওয়ার লিখে সার্চ দিলাম, গুগল সার্চে চলে আসছে, তাই না? গুগল সার্চ করতেছে। আমরা এই অপশনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যেমন অ্যামাজন আসে, বিং আসে, ডিফল্ট গেট, অনেক অনেক কিছু আসে এখানে। তো যে কোনো একটা কিছু দিয়ে দিলে, যেমন বিং দিয়ে দিলে, এখন আমরা যখন সার্চ করব ফ্লাওয়ার, তখন ওই বিং এর মধ্যে চলে যাবে। দেখেন মাইক্রোসফট বিং, এখন আর গুগল খুঁজতেছে না, বুঝে গেছে? সো এরকম সার্চ ইঞ্জিন আমরা চাইলে এখান থেকে কোনো স্পেসিফিক অন্য কোনো সার্চ ইঞ্জিনে দিতে চাইলে দেব, আদারওয়াইজ গুগল ইজ দ্য বেস্ট ওয়ান। ওকে, তারপর এখানে সাজেশন, এগুলো দরকার পড়বে না, এগুলোরও দরকার পড়বে না। ওকে, প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে আসি। এখানে কিছু ব্যাপার আছে, ওইগুলো আমরা দেখি। যেমন আমরা এরকম হইতে পারে কোনো জায়গায় আমরা লগ ইন করতেছি বা অ্যাকাউন্ট তৈরি করতেছি, অথবা কোনো কারণে আমাদের যে টু ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা আছে, টেম্পোরারি যে কিগুলা দেয়, ভেরিফিকেশন কোড দেয়, তাই না? ভেরিফিকেশন কোড দেয়, ওগুলা যখন আমাদের কাছে পাঠায় আমরা সেন্ড দিয়ে দেই। সেন্ড দেওয়ার পর বসে আসি আসতেছে না, তাই না?
তো আবার কি করলাম, আবার রিসেন্ড করলাম, রিসেন্ড অপশনটা আছে, আবার রিসেন্ড করলাম। তো দেখা যায় প্রথমটা আসছে, পরেরটা আসে না, এটা দিলে ইনভ্যালিড বলতেছে। তো আরেকবার ট্রাই করলাম, এরকম করে থার্ড টাইম যখন হয়ে যায় তখন দেখা যায় আরেকবার আমাদেরকে আর সুযোগ দিতেছে না, ওই সাইট থেকে আর আমরা পাঠায়, সেন্ড অপশনটা আর আসতেছেই না ভেরিফিকেশনে। তখন আমরা কি করব, তখন আমরা এরকম করব যে কুকি এন্ড সাইট ডাটা যেগুলো আসে, ক্লিয়ার ডাটা, হ্যাঁ ক্লিয়ার ডাটা করে দেব। ক্লিয়ার ডাটা করে দিলে কুকিটা একদম কি করে নেবে, ক্লিয়ার করে নেবে। এটা করার মাধ্যমে যখন আমরা করব একদম ফায়ারফক্সটা রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে আবার নতুন করে কি হবে, আপনার চালু হবে, তাই না? একদম ক্লিয়ার করে ভিতরে হিস্ট্রি গুলা। তারপরে আমরা যখন ওই সাইটে যাব আবার ওই তিনটা অপশন আমাদের কাছে চলে আসবে। এই জিনিসটা নোট করে রেখে দেন, এটা সামনে গিয়ে আপনারা হয়তো কোনো কারণে কোনো জায়গায় এটা পড়তে পারেন। টু স্টেপ ভেরিফিকেশনের ব্যাপারটা যখন আসবে তখন এটা আসবে ব্যাপার সামনে। ওকে, আরেকটা ইনফরমেশন এখানে খুবই জরুরি জানা, এটা হলো আমরা অনেক অ্যাকাউন্ট করব, এখানে অনেক মার্কেট প্লেসে করব, ইমেইলের জন্য অ্যাকাউন্ট করব, বিভিন্ন সাইটে যাব, তাই না? অ্যাকাউন্ট গুলা করবো। অ্যাকাউন্ট করার সময় আমাদেরকে একটা অপশন দেয় যে এটা ফায়ারফক্সে কি সেভ করে রাখবো নাকি, এরকম আসে না? আসে। তো আমরা পাসওয়ার্ড গুলা সেভ করে রেখে দিতে পারি। পাসওয়ার্ড গুলা সেভ করে রেখে দিলে খুব সহজেই ওই পাসওয়ার্ড গুলা আমরা পরবর্তীতে এখান থেকে নিয়ে দেখতে পারি, কাজ করতে পারি। ওকে, সো এই পাসওয়ার্ড গুলো যখন সেভ করে তখন কোথায় যায়, এই জিনিসগুলো আমরা দেখি। সেভ লগইন এখানে ক্লিক যখন করব তখন দেখেন এখানে যতটা জায়গায় আমাদের অ্যাকাউন্ট করা আছে সবগুলা এখানে দেয়া আছে, বুঝা গেছে? সবগুলা এখানে দেয়া আছে। আমরা চাইলে আই অন করলে এটার পাসওয়ার্ডটা আমরা এখানে দেখতে পাবো। আমরা কপি করে এখানে কপি করলাম, যেখানে আমার ইমেল বসানোর ওইখানে গিয়ে পেস্ট করে দিলাম, আবার আসলাম কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডটা আমার আর টাইপ করতে হচ্ছে না, যদি আমি ভুলেও যাই এখান থেকে আমি খুঁজে পাবো। বোঝা গেছে স্যার? ইভেন এডিটও করতে পারবো যদি কোনো এডিটেশনের প্রয়োজন পড়ে। এটা আমরা এখানে পাবো। শুধু এখানে না, এটা আমরা এখান থেকে গিয়ে সরাসরি লগইন এন্ড পাসওয়ার্ড এখানে গেলেও আমরা সেম অপশনটা পাবো। ক্লিয়ার স্যার? এখন যেটা জরুরি কথা হইলো সেটা হইলো, এরকম হইতে পারে না যে কেউ আমাদের এখানে ভিজিট করলো, আমরা সেভ করে রাখছি পাসওয়ার্ড গুলা, সে জানে এই ব্যাপারগুলো, সে জানে কোনো এক সময় সে সুযোগটা পাইলো কম্পিউটারে, সেই পাসওয়ার্ড গুলা নিতে পারে না। আমি তো আই অন করলে সেগুলো দেখা যেত, দেখা যেত না? দেখা যেত। তখন সে নিতে পারে, ডেফিনেটলি নিতে পারে। সো হয়তো দুষ্টুমি করার জন্য, হয়তো আপনাকে বিপদে ফেলার জন্য, যে কোনো একটা কিছু করতে পারে। সো এগুলা থেকে বাঁচার জন্য আমরা ইউজ এ প্রাইমারি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারি। ইউজ এ প্রাইমারি পাসওয়ার্ড যখন এখানে ক্লিক করব তখন এই পুরো ব্যাপারটার জন্য আরেকটা পাসওয়ার্ড তৈরি করার জন্য বলতেছে যে আপনি যখনই ওই ওই সাইটগুলোতে লগইন করতে যাবেন আপনার সেভ পাসওয়ার্ডটা এখান থেকে দেখাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি মাস্টার পাসওয়ার্ডটা এখানে ইউজ করতেছেন। সো মাস্টার পাসওয়ার্ড যদি আগে থাকে তাহলে এখানে পুরোনোটা শো করবে, অথবা পুরোনোটা আপনাকে এখানে দিতে হবে, দিয়ে পরে চেঞ্জ করতে হবে। আর যেহেতু এখানে নাই এই জন্য আগেরটা দেখাচ্ছে না, পরবর্তীগুলো আসতেছে। এখানে আপনি এন্টার করবেন, একটা পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড যখন এন্টার করবেন তখন আপনার এটা স্ট্রংনেসটাও এখানে দেখাবে। বুঝা গেছে কতটুকু স্ট্রং? দেখেন আমি একটার মধ্যে কি করতেছি, ক্লিক করতেছি, এই জন্য সে এর বেশি আর স্ট্রংনেস দেখাচ্ছে না, কারণ একই ধরনের যদি হয় তাইলে ওইটা আর স্ট্রং হচ্ছে না। আমি যদি এখানে নাম্বার একটা দিয়ে দেই দেখেন অনেক বেশি বেড়ে গেছে, একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেই এটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। বুঝা গেছে? সো এইভাবে স্ট্রং করে আমরা পাসওয়ার্ড একটা তৈরি করে রেখে দিতে পারি, ওইটাকে আবার এখানে কনফার্ম করে দিতে পারি। কনফার্ম করে রেখে দিলে তখন যে কেউ কম্পিউটার খোলা থাকলেও আর এখানে বসতে পারবে না, বসে পাসওয়ার্ড গুলা হ্যাক করতে পারবে না, নিতে পারবে না। এটা করার একটা ব্যাড সাইডও আছে, সেটা হইলো কি একটু পরে পরে আপনাকে যন্ত্রণা করবে। যেই সাইটে যাচ্ছেন আপনি বলবে পাসওয়ার্ড দাও, যেই সাইটে যাচ্ছেন আপনি পাসওয়ার্ড দাও, আপনাকে জ্বালায় মারবে, বাট আপনাকে প্রোটেক্টও করবে। ওকে, সো এটা আপনারা করে রাখতে পারেন। যদিও আমরা অ্যাকাউন্টটাকে অলরেডি কম্পিউটারটাকে পাসওয়ার্ড দিয়ে সিল করে দিতে পারি, তাই না? সিল করে দিলে এই ব্যাপারটা আসে না, তারপরেও অনেক সময় খোলা রেখে দেই, তখন আমাদের এই পাসওয়ার্ডটা কাজে লাগতে পারে। এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেখেন যদি আপনাদের মনে হয় যে এটা কাজ করতেছে না তাইলে আপনি পরে রিমুভও করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ,
আচ্ছা, এই ব্যাপারটার সাথে যেহেতু পাসওয়ার্ড জড়িত, পাসওয়ার্ডের ব্যাপারটা আপনাদেরকে বলে দেই। আমরা ইমেলও ওপেন করব, বিভিন্ন অ্যাকাউন্টও ওপেন করব, তখন আরো এই ব্যাপার নিয়ে কথা বলবো। বাট একটা জিনিস মাথায় রেখে দেন, পাসওয়ার্ডটা যখন আমরা তৈরি করব, এমন কোনো কিছু ইউজ করব না যেগুলা খুব সহজে ট্রেস করা যায়। যেমন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, শুধু মোবাইল নাম্বারটা খুব সহজে যে কেউ পাইতে পারে কিছু কারেকশন করলে, অথবা আমি নাম দিলাম, মোবাইল নাম্বার দিলাম, বা ডেট অফ বার্থ আমার দিয়ে দিলাম। আসে না এরকম, আমরা কম্বিনেশন তৈরি করি। হ্যাঁ, এরকম দেয়া হয়ে যায় আমাদের, এরকম আমরা করব না। পাসওয়ার্ডটা আমরা তৈরি করব অনেক কিছুর কম্বিনেশনে। প্রথমত আমরা ওয়ার্ড ইউজ করব, সেটা আমার নামের একটা অংশ হইতে পারে, আমার নাম হইতে পারে। এই ওয়ার্ডটা যখন ইউজ করব, ওইখানে আবার আমরা কিছু ভেরিয়েশন নিয়ে আসব। একটাকে রাখবো ক্যাপিটাল, অথবা সবগুলা ক্যাপিটাল, একটা স্মল, এরকম একটা ভেরিয়েশন যেটা আমি বুঝতে পারি। এখানে দেখেন একটু স্ট্রং করে ফেললাম আমার নামটা। হ্যাঁ, তারপর কিছু নাম্বার আমরা ইউজ করব। কোন নাম্বারগুলো ইউজ করব? যেগুলো আমি মনে রাখতে পারি। সেটা আমার মোবাইল নাম্বার হইতে পারে, সেটা আমার টেলিফোন নাম্বার হইতে পারে, এরিয়ার নাম্বার হইতে পারে, অথবা অন্য কারো টেলিফোন নাম্বারের একটা অংশ যেটা আমাকে বুঝতে হবে, আমি এটা মনে রাখতে পারবো, এরকম একটা অংশ দিয়ে দিতে পারি, তাই না? তারপর যে কোনো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম কিছু একটা ওয়ার্ড এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, এটা না করলেও আমাদের চলবে। এতটুকু করার পর যথেষ্ট স্ট্রং হয়ে গেছে, বাট একদম স্ট্রং হয় নাই। এখন আমরা স্পেশাল সাইনগুলো ইউজ করব, যেমন @ অথবা পার্সেন্টেজ, অথবা কি আপনার ইকুয়াল। হ্যাঁ, এই সাইনগুলো আমরা ইউজ করব। কোন সাইটে স্পেসটাকেও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে, খেয়াল রাখবেন, এটা কারো মাথায় আসবে না। সো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন, কোথাও স্পেস ইউজ হয় নাকি, কাজ করে নাকি। সবগুলাতে কাজ করে না, কিছু কিছু সাইটে এগুলা কাজ করে। যেমন আপনি কম্পিউটারের জন্য স্পেস রাখতে পারেন, এটা কারো মাথায় আসবে না যে স্পেসও একটা ক্যারেক্টার। ওকে, এই আপনার কাজটা একদম স্ট্রং হয়ে গেল। হ্যাঁ, এরকম করে আপনারা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। এটা হয়তো সব সাইটেও রাখতে পারেন, অথবা আলাদা আলাদা সাইটের জন্য আলাদা আলাদা একটু কারেকশন করতে পারেন। এখন স্ট্রং করতে যাইয়ে এত বেশি স্ট্রং করবেন না যাতে আপনি নিজেই ভুলে বসে আছেন, তখন আবার বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, আর এটা স্টোরেজ করবেন কোথায়? আপনার কম্পিউটারের কোনো একটা সেভ জায়গায়, যেটাকে আপনি হয়তো অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দিতে পারেন। আমরা দেখছি যে ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে লক করতে হয়, তাই না? ওইরকম আমরা ডকুমেন্টটাকে লক করে রাখতে পারি মাইনর একটা পাসওয়ার্ড দিয়ে। তো আর ওইখানে কেউ ঢুকতে পারবে না, দেখতে পারবে না, অথবা হাইড করেও রেখে দিতে পারে। এইরকম। সো এটা রাখবো। আর ওইটার একটা কি হার্ড কপি আমরা রেখে দিতে পারি অন্য কোনো জায়গায়, যদি কম্পিউটার লস্ট হয়ে যায় বা এগুলো। মানে এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করে করতে হবে। আর আরেকটা জিনিস, আমরা সামনে, আমি যখন আসবে ইমেলের ব্যাপারটা, তখন আমি বলবো এই কথাগুলো। এখন থেকে আমরা ফেসবুক, ইমেল, এইগুলা আমরা খুব প্রফেশনালি হ্যান্ডেল করব এই জিনিসগুলো। আচ্ছা, এগুলো আমি পরবর্তী ক্লাসে বলবো, এখন বললে আপনারা মাথায় নিতে পারবেন না। ওকে, সো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে প্রাইমারি পাসওয়ার্ডটা কি জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা আমরা চেক করে দেখতে পারি, স্মল মানে ইজি একটা পাসওয়ার্ড দিয়ে, যাতে ভুলে না। এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা দেখতে পারি যে এটার ইফেক্টটা কি হয়। আমার কাছে যদি মনে হয় না এটা আর একটা যন্ত্রণা তৈরি করে ফেলছি, তাইলে আর এটা আমরা রাখলাম না। আর আদারওয়াইজ আমরা এটা রেখে দিতে পারি, আমাদের জন্য খুবই ভালো। ওকে, আর কি, আর হইলো বুকমার্কের ব্যাপারটা। ধরেন আমরা কোথাও গেলাম, কোনো অ্যাড্রেসে গেলাম, যেমন সাবমেরিন কেবল, এখানে গেলাম, এটাকে আমরা বুকমার্ক করে রেখে দিতে চাচ্ছি। বুকমার্ক করে রেখে দিলে কি হবে? আমরা যে কোনো সময় এটাকে আর লিখে কি করতে হবে না, সার্চ করতে হবে না, আমরা জাস্ট ক্লিক করে এটাতে ঢুকে যেতে পারবো। সো বুকমার্কটা এখানে দেখেন স্টার একটা মার্ক দেয়া আছে, এখানে ক্লিক করলে বুকমার্ক অপশনটা চলে আসবে। এখন বুকমার্কটা আমরা করব কোথায়? প্রথমত নাম, ডেফিনেটলি আমি যেটা আছে, যেমন সাবমেরিন কেবল ম্যাপ, এটা আমার কারেকশন করার দরকার নাই, কারণ এইভাবেই আমি চাচ্ছি দেখাও। অন্য কোথাও যদি আরো বড় নাম হয়ে যায়, আমি শর্ট করে এখানে নাম দিয়ে দিতে পারি যাতে আমি খুঁজে পাই। ওকে, তারপর ফোল্ডার কোথায় রাখবে, এই ফোল্ডারটা আমরা এখানে দেখা দিতে পারি, বুকমার্ক টুলবার, মেনু, আর কি বুকমার্কস, অথবা চুজ, এখানে আদার ফোল্ডারও আমরা তৈরি করতে পারি। টুলবার কি? টুলবার মানে এই যে বুকমার্ক টুলবার আছে এখানে, এই টুলবারের মধ্যে এটা কি করে নেবে, বুকমার্ক করে নেবে। এটা আমরা সিলেকশন করে দিলাম, ডান করে দিলাম, দেখেন সাবমেরিন কেবল নামে এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এখন আমি যেখানেই থাকি, এটাকে যখন বুকমার্ক করে দেব,
ওই বুকমার্কে যখন আমি ক্লিক করব, দেখেন আগে আমাকে সাবমেরিন কেবল লিখে সার্চ করতে হয়েছে, সার্চের থেকে তারপর খুঁজে এখানে এসে ঢুকতে হয়েছে। এখন আমি বাই ক্লিকিং ওইখানে ঢুকে গেছি। সো এটা কোনগুলা করব আমরা, যেগুলো আমাদের হরহামেশা দরকার হয়। এখানে আবার সবগুলা করে ঝামেলা করে রেখে দেব না। আর ওই যে ফোল্ডার অপশনটা দেখাইলাম, ফোল্ডার অপশনটা আপনারা এরকম তৈরি করতে পারেন। সোশ্যাল মিডিয়ার জন্য একটা, মার্কেট প্লেসের জন্য একটা, আলাদা আলাদা করে ফোল্ডার তৈরি করে ওইগুলাতে আপনারা রেখে দিতে পারেন। তখন এই জায়গাটার মধ্যে অনেকগুলো আপনারা রাখতে পারবেন, ওই রিলেটেড যেগুলো আছে ওইখানে গিয়ে দেখলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ফোল্ডারের ভিতরে মার্কেট প্লেস 2-3টা আছে, সোশ্যাল মিডিয়া লিখে এখানে এখানে দেখেন এরকম অনেকগুলো রাখতে পারবেন। বুঝা গেছে? অনেকগুলো আপনারা ফোল্ডার তৈরি করে দেখবেন কোথায় ফোল্ডারটা তৈরি হয়। টুলবারে যখন করবেন তখন টুলবারেই আসবে। ওকে, আর এটা বুকমার্ক করা থাকলে দেখেন এটা এখানে আপনাকে শো করবে যে এটা বুকমার্ক করা আছে। ওকে, অনেক কথা বলে ফেললাম তাই না? অনেক জিনিস আমরা দেখলাম, এগুলো দরকার আছে, আমাদের দরকার আছে, কারণ আমরা কোথাও না কোথাও এই জিনিসগুলোর ইউজ হবে এবং হবেই, আমরা দরকার পড়বেই। সো এইগুলা আমরা কি করতেছি, প্রিপেয়ার্ড হয়ে যাইতেছি। আমরা যখন আমরা কাজ করব, গ্রাফিক ডিজাইনার আপনাদের প্রথমে ফটোশপে কিছু কাজ দেখাইয়া দিতে পারতাম, ইলাস্ট্রেটরে কিছু কাজ দেখাইয়া দিতে পারতাম, মার্কেট প্লেস দেখাইয়া বলে দিতে পারতাম এখন গিয়ে টাকা কামান আপনার। আমরা এরকম হব না, আমরা একদম একদম বললাম না, বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব, যাতে আপনারা বুঝতে না পারেন বাট আপনাদের মধ্যে ট্রান্সফর্মটা হচ্ছে। এটার একটা উদাহরণ দেই, আমরা প্রতিদিন জিন্দাবাজার দিয়ে এখানে আসি তাই না? অনেক চেঞ্জেস হচ্ছে জিন্দাবাজারে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আমরা যদি 5 বছর পরে একবার আসতাম তাইলে বুঝতে পারতাম, আরে এখানে তো 2 তলা ছিল এখন 5 তলা হয়ে গেছে, হ্যাঁ তখন বুঝতে পারতাম, কিন্তু রানিং অবস্থায় আমরা বুঝতে পারতেছি না। সেম, আমরা যে কাজ করে করে যাচ্ছি আমাদের ভিতরে কিন্তু পরিবর্তন ঘটতেছে, আমরা এই মুহূর্তে বুঝতে পারতেছি না। যখন আমরা অনেক দূর যাব, পেছনে যখন তাকাবো, সময় নিয়ে ভাববো, তখন আমরা বুঝতে পারবো। সেই রকম আপনারা যেটা হবে, হোমওয়ার্ক বা কাজগুলা যেগুলা দেয়া হবে ওগুলা খেয়াল করবেন, ক্লাসে রেগুলার আসবেন, ক্লাসে আসলে মনোযোগী হয়ে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করবেন, ওইগুলা যেগুলো আপনার জানা দরকার, বোঝা দরকার, ওই ধরনের কোয়েশ্চেন গুলা যদি থাকে আপনাদের, কোয়েশ্চেন করবেন, জানবেন। হ্যাঁ, এই জিনিসগুলা করবেন, মনোযোগী থাকবেন, ডেডিকেটেড থাকবেন, হতাশ হবেন না, হতোদ্যম হবেন না, আপনারা অনেক দূর যাইতে পারবেন। বোঝা গেছে স্যার? ইনশাআল্লাহ অনেক দূর যাইতে পারবেন। সো এই ছিল আজকের ব্যাপারটা। আর আরো কিছু ব্যাপার আছে এখানে, যেমন আমি এখানে যাই, ব্যাক করি, আমরা যেহেতু সার্চ করছিলাম এখানে, তো কিছু জিনিস আপনাদের দেখাই, স্ক্রল হুইলের কাজগুলা, কিছু আরো কাজ দেখাই আপনাদের। আমরা জানি যে এটা ক্লোজ করতে হইলে এখানে আমরা ক্লোজ করব তাই না? এটাতে মারলে ক্লোজ হয়ে যায়। এই কাজটা আরেকভাবে আমরা করতে পারি, এখান থেকে জাস্ট এখানে যখন যাব, গিয়ে স্ক্রল হুইল দিয়ে যদি আমরা ক্লিক করি, স্ক্রল হুইল দিয়ে ক্লিক করলে এটাও ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছেন? এটা ওকে। এখানে যখন আমরা এটাকে ওপেন করতে চাইবো, তখন কি হবে, এখানে ক্লিক করলে এই পেজের মধ্যে ওপেন হয়ে যাবে তাই না? হয়ে যাবে। এখন আমার হয়তো যেটা খুঁজতেছি এটার মধ্যে নাই, পরবর্তীটাতে আমার যাইতে হইতে পারে তাই না? তখন আমরা কি করব, এটাতে আবার ব্যাক করো, আবার আসো, এই ঝামেলা থেকে বাঁচতে হইলে আমরা এটাকে অন্য একটা পেজে, অন্য একটা ট্যাবে ওপেন করতে পারি। এটা করতে হইলে আমরা কন্ট্রোল চেপে যখন ক্লিক করব, তখন দেখেন এই যে পাশে এটা ওপেন হয়ে গেছে, আমার এই সার্চটা এখানে রয়ে গেছে, ওটাতে না হইলে ক্লোজ করে আবার ওইটাতে যাইতে পারছি একইভাবে তাই না? এই গেল একটা। এই কাজটা আমরা স্ক্রল হুইল দিয়েও করতে পারি। ওইটা দিয়ে যখন ক্লিক করব, স্ক্রল হুইল দিয়ে ক্লিক করার সাথে সাথে ওইটা পাশে গিয়ে ওপেন হবে। বোঝা গেছে? ওকে। আর আমরা যদি একই কাজ শিফট চেপে যদি করি, তখন কি হবে, আরেকটা ফায়ারফক্স উইন্ডো চালু হয়ে যাবে নতুন। এই যে দেখেন এখন 2টা আছে ফায়ারফক্স, বুঝা গেছে? সো নতুন আরেকটা উইন্ডোতে ওইটা চালু হয়ে যাবে, ট্যাবের মধ্যে চালু হবে। সো আরেকটা উইন্ডো চলে আসবে। শিফট চেপে যদি এটাতে শুধু ক্লিক করি, কন্ট্রোল চেপে ক্লিক করলে কি হবে, ট্যাবে ওপেন হবে। আর আমরা যদি শিফট চেপে এখানে ক্লিক করি, তাহলে আরেকটা উইন্ডোতে এটা ওপেন হয়ে যাবে। ওকে। সো এটা এক এক সময় এক এক ধরনের আমাদের প্রয়োজন হবে, আমরা যে সময় যেটা প্রয়োজন হবে ওইটা দিয়ে করতে পারবো।
এই যে বেশি কিছু ব্যাপারগুলো আসছিল এগুলা, আর আমি এই সবগুলা শর্টকাট গুলো আমি চেষ্টা করব আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়ার জন্য, ওয়ার্ডে তারপর এক্সেলের, হ্যাঁ এগুলো আমি চেষ্টা করব। আর উইন্ডোজে দিছিলাম না? হ্যাঁ আচ্ছা দেখি আমি এখানে কি কি আছে ওইগুলা দিয়ে দেই, এখানে গ্রুপে পাই নাকি। সাপোর্ট ফাইল কোথায়? সাপোর্ট ফাইল এখানে কি কি আছে? ক্রোমে শর্টকাট আছে, তারপর ইউটিউব আছে। আচ্ছা তো আমি এখানে দিয়ে দিই আপনাদের, এখানে দিয়ে দিই, ভুলে যাই যদি বলবেন স্যার খালি বলে কিচ্ছু দেন না। হ্যাঁ এরকম বলবেন না, পরে আরেক ঝামেলার মধ্যে পড়ে যাবো। আসলে মনে থাকে না, এই যে গিয়ে অফিসিয়াল কাজে এত বিজি হয়ে যাব, ঘরে গেলে ফ্যামিলির কাজে এত বিজি, কোথা থেকে কি হয় কিচ্ছু বুঝতেছি না, এইরকম অবস্থা। আমরা এখান থেকে গিয়ে চুজ ফাইল, এখান থেকে গিয়ে কোথায়, এখানে সাপোর্ট ফাইল, ক্রোম শর্টকাট আর ওয়ার্ড শর্টকাট। আচ্ছা একটা একটা করে আসবে তাই না? সো ওয়ার্ড শর্টকাট লাগবে? জি আচ্ছা জি হ্যাঁ দাঁড়ান, গ্রুপ এটা করতে পারি, আর এটা করলে ওই যে সময় দিতে হবে, পারবো না। এখানে একসাথে একটা কি দিয়ে দিলে, ফোল্ডার হিসাবে দিয়ে দিলে, ফোল্ডারটা ওপেন করে দিলাম, হ্যাঁ এটা হইতে পারে। সেটা এখানে করে ফেলি, এটাকে ধরলাম, একটা ফোল্ডার নিয়ে নেই, ফোল্ডার নিয়ে এটার মধ্যে দিয়ে দেই ক্রোম শর্টকাট আর কি ওয়ার্ড শর্টকাট, তাই না? ওয়ার্ড শর্টকাট আর কি এক্সেস শর্টকাট। আপাতত এগুলা থাকুক, ওইগুলা দিলে আপনারা ওইগুলা দেখতে লেগে যাবেন, এগুলা আর দেখবেনই না, বুঝতে পারছেন? সে এখন না, যখন যেটা দরকার পড়বে তখন ওইটা দেব। এই যে চলে আসছে তাই না? নাম দিয়ে দেই, কি দেব? ওকে শর্টকাটস দিয়ে দেই, ওকে ঠিক আছে। আচ্ছা জিপ ছাড়া এটা হবে না, একটা একটা করে দেই, অথবা ঘরে গিয়ে দেই, আমি পরে দেবো আপনাদেরকে। জিপ করে দেব না, এখন দিয়ে দেব। রিস্ক নিতে চান না না, যদি ভুলে যাই। আচ্ছা তো আমরা প্রথমে ওয়ার্ডেরটা দেই, ওকে। এখানে তো আমরা এড অ্যানাদার দিতে পারি মনে হয়, না একটা না এড অ্যানাদার দিতে পারবো না মনে হয়, দেখি একটাই তাই না? একটাই, হ্যাঁ। সো ওয়ার্ডেরটা দিয়ে দেই, ওপেন, ওকে পোস্ট, তারপর আবার আরেকটা দিয়ে দেই আপনাদের এক্সেল, চুজ ফাইল, এক্সেল, ওপেন, ওকে পোস্ট। আচ্ছা এই শর্টকাটগুলো আপনারা দেখেন না, আমি খামোখাই দিতেছি, আপনারা এগুলা এই সময় এখন আপনারা দেখে দেখে কাজ করার চেষ্টা করবেন। ক্রোম শর্টকাট, ওকে পোস্ট, তিনটাই পেয়ে গেছেন তাই না? ওকে তাহলে আর ঝামেলা নাই আপনাদের, আমারও আর ভুলাভুলির ব্যাপার নাই। ফায়ারফক্সের আল্লাহ জানে এখানে আসে নাকি, দেখতে হবে। আপনাদের অ্যাটেন্ডেন্স শেটটা এখানে আমি পাচ্ছি না, ফায়ারফক্সের দেখি এখানে আসে নাকি। অলমোস্ট সেম কাজ করে ওইগুলা ব্যাপারগুলা, ইউটিউব, উইন্ডোজ, টপিক, আর জি ইম্পর্টেন্ট কেন, ওইখানে গেলেই বুঝবেন। তারপরেও বলে দেয় কোনো কোনো জায়গায় অ্যাকাউন্ট করার সময় আমাদের হয়তো ক্রোমে আমরা করতে পারতেছি না, ঝামেলা করতেছে, তখন ফায়ারফক্সে আসবো। আবার মোস্ট অফ টাইম আমরা কাজ করব ফায়ারফক্সের মধ্যে, কিছু সুবিধা ওই সময় আমি আপনাদের বলে দেবো। এখন আর এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। সো আপাতত আজকে এতটুকুই থাক, আর মনে হয় সময় তো নাই আর কি। ওকে সো ভিডিওটা হ্যাঁ ভিডিও সেভ করা হয় নাই তাই না? ভিডিওটা সেভ করে নেই প্রথমে।